আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। প্রতিদিনের ন্যায় শিক্ষামূলক অনুষ্ঠান আহ, পুঁজিবাজার নিয়ে আজকের লাইভ। ওয়ালাইকুম সালাম। প্রণব রাহা ভাই, আব্দুল কাইয়ুম মজুমদার, মোহাম্মদ এ রহমান, বিলাল ভাই, রনি হোসেন, মুশফিকুর রহমান। তো শহীদুল ইসলাম ভাই। আজকের বাজার একটু ডাউনে গেছে কিছু কন্ডিশন নিয়ে। আব্দুল মান্নান তালুকদার ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো 14 পয়েন্ট ডাউন, আপ অ্যান্ড ডাউন এরকমই চলতেছে। দুর্লভ সাহা দাদা, আপনারা একটু আসুন সবাই, তারপরে শুরু করব ইনশাল্লাহ। জামান ভুঁইয়া ভাই, ইয়াসির আরাফাত ভাই। একটা প্রবাদ দিয়ে শুরু করে, দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, তার 90% হচ্ছে বাংলাদেশ, বাকি 10% পৃথিবী, অন্য দেশ। নাটকীয় ঘটনার শেষ নাই, নাটকের শেষ নাই। আহমেদ রাজু ভাই, টিপু ভাই। তো দুনিয়াটা, পুরা দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, তার মধ্যে 90 ভাগই বাংলাদেশের রঙ্গমঞ্চটা বাংলাদেশ। পরেশ পাল, লাবিব মারিয়াম, জি টিপু ভাই, আপনি তো আছেন ঠিক আছে, কিন্তু মরা মানুষের মতন আছেন, কোনো কথাবার্তা নাই, কিছু নাই, জিন্দা লাশের মতন আছেন আর কি। ওয়ালাইকুম আসসালাম, স্বপন শাহ দাদা, গুড ইভিনিং। তো আমগো টিপু ভাই থাক কইলাম না কার মতন আছেন, জীবিত না মৃত এখনো বোঝা যাইতেছে না, তবে কমেন্ট দেখলে বোঝা যায় যে মোটামুটি রুকান আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, প্রিয় ভাইয়েরা। তো রঙ্গমঞ্চের মধ্যে আমরা সবাই এই রঙ্গমঞ্চে আহ, নাটকীয় ঘটনা উপভোগ করাই শ্রেয়, কারণ ওই যে গত কালকেই তো একটা ভিডিও আপলোড দিলাম যে আমরা সেই জাতি, যে জাতি কি নিয়ে প্রতিবাদ জানাচ্ছি সেটা মুখ্য বিষয় না করে কার নামটা লিখেছি সেটার উপরে ঝাঁপায়া পড়ে আমরা সেই বাঙালি। কারণ ওয়াশ করছে 56 54 বছর যাবত, এই 54 বছর যাবত ব্রেন ওয়াশ করতে করতে একদিকে নিয়ে গেছে মোস্তফা সাকিব, সাব্বির আহমেদ রেজা ভাই, আদাব দাদা। তো সেই একরোখা ব্রেন, ওই বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যে সে যেই দেশে জন্মগ্রহণ করে, যেই মাটিতে জন্মগ্রহণ করে, সেই ভাষাটাই সে বুঝে। পরের যেগুলো আছে এগুলা সময়ের সাথে সাথে বুঝতেও সময় লাগে। কেউ যদি ইংলিশে লেখাপড়া করে, সেই ইংলিশের উপরে অনেক কষ্ট করে তারপরে সেই ভাষাটা শিখতে পারে। কেউ মাদ্রাসায় লেখাপড়া করলে আরবিতে অনেক কষ্টর পরে গিয়ে, অন্তত 8 10 বছরের পরে গিয়ে আহ, আর যারা লেখাপড়া করে না, তারাও ধরেন ইংল্যান্ডে গেছে বা আমেরিকায় গেছে, ওইখানে থাকতে 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 আস্তে আস্তে ভাষা শিখে। তো এই মাটিতে বাংলাদেশের জন্ম যখন হয়েছে, মানে স্বাধীনের পরে, পূর্ব পাকিস্তান ছিল 71-এর আগে, পরে বাংলাদেশ নামের দেশটা হয়েছে। তো বাংলাদেশের জন্মলগ্ন থেকে যারা ব্রেন ওয়াশ হইতে হইতে আসছে, তারা ওই ভাষায় কথা বলবে। তাদের বিবেক বুদ্ধি, ওই যে ব্রেনটাকে ইউজ করলে না একটা বুদ্ধি শুদ্ধি বাইর হবে, ব্রেন ইউজ করছে বা করাইছে একটা ধাপেই, এক ধারাতেই, এর বাহিরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালাইকুম আসসালাম রহিমা আপা। তো যেখানে সুযোগ নাই সেখানে তো আর মানে আহ, ভাষা বা ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ড যেটা, যেমন আহ, আমি তো জেনারেল লাইনের স্টুডেন্ট ছিলাম, মানে তাও
বান্দর মার্কাই স্টুডেন্ট ছিলাম, লেখাপড়া তো করি নাই, করছি শুধু দুষ্টামি। তো ওই দুষ্টামির ছলে বা দুনিয়ার মানুষের সাথে চলাফেরা, দিন দুনিয়ার মানুষের সাথে চলাফেরা করতে করতে যা কিছু শিখার শিখছি। জগতে যা দেখেছি বাস্তবে আক্ষরিকের চেয়ে বা মানে কিতাবের চেয়ে বাস্তবমুখী বিষয়গুলাই দেখছি বেশি। এই মার্কেটও সেটাই। এই মার্কেটে যা কিছু দেখছি বা শিখছি, কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস, কারণ ওই যে ফাঁকিবাজ স্টুডেন্ট, তো এই কারণে স্কুলের স্যারদের থেকেও, স্যারদের পড়ার ধরন বা স্টুডেন্টদের উপস্থিতি, লেখাপড়ার ধরন, কি টাইপের, কোন পরিবেশে, ওই একদম রাস্তায় বললাম না একদিন যে ছোটবেলা একবার রাগ রাগ করে কমলাপুর রেল স্টেশনেও ঘুমাইছি, বাসা থেকে রাগ করে বাইর হয়ে হাঁটতে হাঁটতে চলে গেছি কমলাপুরে, রাত ওইখানে কাটাইছি, শীতের সিজন ছিল। রাগী মানুষ ছিলাম, জিদি মানুষ ছিলাম। রাগ ছোটবেলা মায়ের পিটানি খাইলে রাগ করে আর কিছু করতাম না, শুধু রাগ করে বাইর হয়ে যেতাম। তো যেহেতু রাগটা বেশি ছিল, কিন্তু সবসময় ছোটবেলা থেকে অন্তত ন্যায় অন্যায় জিনিসটা বোঝার চেষ্টা করতাম। মায়ের খেলে মার কাছে তো আর ন্যায় অন্যায় নাই, ওই ভাই বোনে লাগলে বোনের আদর থাকতো বেশি মায়ের কাছে, বা আরেক ভাইয়ের আদর লাগতো। তো মাইর দিলে দেখতাম যে এটা আমার অন্যায়ভাবে মারছে, তো সেই রাগ করেই বাইর হয়ে যেতাম আর কি। গিয়া এই যে ছোটবেলা থেকে মানুষের সাথে মিশা, একদম ছোটবেলা থেকেই একটা মানুষের সাথে 5-10 মিনিট কথা বললেই অন্তত তার ভিতর দিকটা বুঝার মতন, বা তাকে বুঝার মতন, ভালো মন্দ বুঝার মতন সেই জ্ঞান শক্তি আল্লাহ দিয়েছে। এই বাজারেও যখন ঢুকছি, আহ, প্রবাস জীবনেও যখন চাকরি করছি, ব্যবসা করছি, যাই কিছু করছি, ওই প্র্যাকটিক্যাল লাইফ যেটা, সেখান থেকে শিখে শিখে আহ, এই পর্যন্ত আসছি। এই বাজারও যখন ইন করছি, তো যখন ইন করছি তখন লোকসানও দিছি, লোকসান দিয়ে বুঝছি, বুঝার পরে এই মার্জিন লোনও নিছি, নেওয়াইছে, সেটাও গিলছি, সেটারও উপকারিতা অপকারিতা বুঝছি। মার্কেটের যেই ম্যানুপুলেশন কি সেটাও বুঝছি। এই ফেসবুক প্ল্যাটফর্ম বলেন বা মিডিয়া জগতের প্ল্যাটফর্ম বলেন বা নিউজ পোর্টালের প্ল্যাটফর্ম বলেন, এই শেয়ার বাজার নিয়ে তাদের বাটপারিগুলোও বুঝছি। ধন্যবাদ কাজল দাস। তো সব কিছু বাটপারি, ওই বাটপারি বাটপারি বুঝতে বুঝতে এ পর্যন্ত আসছি। তো সেইখানে এই বাজারের, আমার শিক্ষক এই বাজারের বাজার, আর এই বাজারের থেকেই, এবং এই ফেসবুকের বাটপারি, এই ফেসবুকের বাটপারিগুলো দেখতে দেখতেও অভ্যস্ত হয়েছি যে কখনোই আহ, নিজের জ্ঞান বোধ ছাড়া কখনো কোনো কিছু করি নাই, এখনো না। আর এই আমাদের যে আমরা যে জাতিগতভাবে যেটা আছি, সেখানে কত রকমের লেবাস, ওই যে কত রঙ্গ দেখি দুনিয়ায়, এই সেই হীরক রাজার দেশের গানটা আমার সবসময় মনে পড়ে। কত রঙ্গ দেখি দুনিয়ায়, এই রঙ্গ দেখতে দেখতে এই পর্যন্ত আসছি। জীবনের মানুষের হায়াত গড়ায়ও যদি 60-65 হয়, তার মধ্যে 47, 48, 49 চলে। তো এই আর তো বাকি তো বেশি নাই, দেখার আর কি আছে, যা কিছু দেখেছি, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার নাও দাও বলে দাও। তো সেখানে বলতে বলতে, দেখতে দেখতে, শিখতে শিখতে এ পর্যন্ত আসছি। তো পোস্টের কমেন্ট পড়লেই বুঝি যে এখনো এই দেশের মানুষের ঘিলুতে কি আছে। একটা জিনিস কি উদ্দেশ্যে মানে প্রচার করা বা প্রতিবাদ করা, আর সেটাকে কোন দিকে মডিফিকেশন করা হয় এবং কোন দিকে নেওয়া হয়, ঘাতকরে কিভাবে বাঁচানো হয়, আর বাঁচাতে এই দেশের ঘিলুলেস মানুষগুলো কিভাবে কাজ করে, সেগুলোও দেখে আসছি। যাই হোক, আমরা আমাদের মুদ্রাতে আসি, আমাদের যেই কর্মজীবন, আমাদের রুজি রুটির জায়গায় আসি, সেখানে কথা বলি। তো ক্ষণিকের দুনিয়ায় আমাদেরকে এই রঙ্গমঞ্চের বহু কিছু দেখব, শিখব, এবং সেখান থেকে আমাদেরকে লড়াইয়ের মাধ্যমেই আহ, একজনের ওই যে রিটায়ারমেন্ট, সরকারি চাকরি করে যারা বা বিভিন্ন কোম্পানিতে চাকরিজীবীদের রিটায়ারমেন্ট আছে, ব্যবসায়ীদের কোনো রিটায়ারমেন্ট নেই। আর আসলে ব্যবসায়ী না,
জীবনে রিটায়ারমেন্ট, মৃত্যুর আগে আসলে কোনো রিটায়ারমেন্ট হওয়াই উচিত না, আর হয়ও না। আমরা বলি রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের পরে কি করে, ওই যে লেকের পাড়ে যায়, বা হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, বা নিজে বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য যা কিছু করার করে, সেটাও একটা যুদ্ধ। মৃত্যু তো অবশ্যই মরতে হয়। কষ্ট তো ভাই, অন্যায়ের যে অবস্থা, বা অন্যায়কে প্রশ্রয় আশ্রয় দেওয়া, এই যে যেটা আসছে লেনদেন, ব্যাংকের লেনদেন, এটাও আমার কাছে একটা নাটক মনে হয়। এতগুলা টাকা এই খুনিদের পিছনে ব্যয় করবে সরাসরি ব্যাংকে চেকের মাধ্যমে, এটাও একটা নাটকীয় ঘটনা। এখন বাঙালি যেভাবে গিলে, বাঙালিকে যেভাবে গিলানো হয় সেইভাবেই গিলে বাঙালি। এখন কতটুকু ব্রেনে আছে মানুষের ওই সেন্স পর্যন্ত যাওয়া, সেটা একটা বিষয়। এই যে কিছুদিন আগে দেখছেন ভারতে যে একটা ডিবেট হয়েছে, মানে গডের উপস্থিতি বা সৃষ্টিকর্তার উপস্থিতি, যে টাইম ফ্রেমের বাহিরে, যে টাইম ফ্রেম তৈরি করছে তাকে বলে হয় টাইমের ভিতরে। ভাই এই দুনিয়াতে একদম খুব সূক্ষ্ম একটা বিষয় বলি, একদম সূক্ষ্ম, মনোযোগ দিয়ে শুনেন কথাটা, এগুলো আমাদের প্রত্যেকের লাইফের প্রয়োজন আছে। আমরা যে মৃত্যুবরণ করি, আমাদের কি আসলে কি মৃত্যুটা কি? আমাদের শরীরের, দেহটা মৃত্যু হয়, তাই না? আত্মার কি মৃত্যু আছে? তা আত্মাটা কোথায় যায়? আত্মাটা কোথায় যায়? আত্মা, রুহু, রুহু যতক্ষণ আছে, এবং এই রুহ প্রশ্ন করছে যে রুহ কি জিনিস? রুহু আল্লাহর দেওয়া একটা নেয়ামত। সে নিয়ামতটা বা এই রুহুটা কোথায় যায়, এটা একটু বিবেকে খাটান। মানুষ মরে গেছে, দুনিয়ার স্পেসের থেকে চলে যায়, কিন্তু তারও তো একটা অবস্থান আছে, সেই রুহটা তো কোথাও না কোথাও আছে, তাই না? আমরা যে কথা বলি, এই যে কথাগুলো বলছি, বাক্যগুলো বলছি, আপনারা কি মনে করেন যে এই বাক্যগুলো হাওয়ায় মিশে যায় বা এটা শেষ হয়ে যায়? আমি আজকে আপনাদেরকে বলছি যে কথাগুলো, এই কথাগুলো অন রেকর্ডেড, এটা রেকর্ড। কিন্তু কেন রেকর্ড বলি, আপনি যখন একটা গান গাইলেন, ঠিক আছে, আপনি যখন একটা গান গাইলেন, সেই গানটা কিন্তু ক্যাসেটে রেকর্ড করা হয় না, বা সিডি বলেন, বা এই অডিও বলেন, অডিওতে রেকর্ড হয় না, রেকর্ডিংয়ে রেকর্ড হচ্ছে না। এই যে আজ থেকে 54 বছর, 55 বছর, 100 বছর, 150 বছরের আগের গানগুলো আপনারা শুনেন না? শুনেন না, বাঁচতেছে না? ঠিক তেমনি আমরা জন্ম থেকে, ওয়া থেকে শুরু করে, ওয়া থেকে একদম জন্ম থেকে যেই শব্দগুলো আমরা প্রয়োগ করে আসছি, এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু হাওয়ার সাথে ভাসতেছে, এবং এগুলো কিন্তু রেকর্ডেড। কেন রেকর্ডেড? ওই যে পরকালীন জীবনে যখন বিচারের ময়দানে আসবে, আপনি ওয়া থেকে শুরু করে মৃত্যুতে যে আওয়াজটা করবেন, সেই আওয়াজটা আপনার সামনে রেকর্ড বাজানো হবে। এই যে তুমি ওই টাইমে এই কথা বলছো, তুমি হাদির জন্য আন্দোলন করছো, তুমি হাদির বিরুদ্ধে কথা বলছো, তুমি অমুকের পোস্টে বাজে কমেন্ট করছো, তুমি অমুকের অন্যায়ভাবে আচরণ করছো, এই প্রত্যেকটা রেকর্ড বাজবে কোথায়? হাসরের ময়দানে। আর হাসরের ময়দানটা কোথায় হবে? এই পৃথিবী, যখন আপনারা যদি কেউ সূরা মুলক পড়েন, সূরা মুলক পড়েন, সেই মুলকের অর্থটা যদি বুঝেন, তখন বুঝবেন যে পৃথিবী কিভাবে ধ্বংস হবে, এবং ধ্বংসের দ্বার প্রান্তেই চলে আসছে। ডেস্ট্রয় তো হবেই। একটা জিনিস বলি, ওই যে একটা, ওই ডিবেটের মধ্যে একটা প্রশ্ন করেছে যে যে আহ, ওইটাতে বলা হয়েছে হামেশা, হামেশা কথার অর্থ হচ্ছে আজীবন। তো আজীবন সময়ের ভিতরে বলতেছে, আজীবন সময়ের ভিতরে না। কেন আজীবন? ওইটাই সময়ের ভিতরে যেটা মৃত্যুহীন বা ধ্বংসহীন, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বা গড যাকে বলা হয়, সেটা হচ্ছে আজীবন, অনন্তকাল। অনন্তকাল শব্দটা মানে হামেশা মানে অনন্তকাল। তো অনন্তকালের মৃত্যু হয় না। যে জিনিস ডেস্ট্রয়েবল সেটা হচ্ছে স্রষ্টার সৃষ্টি। যেমন পৃথিবী বলেন, গ্যালাক্সি বলেন, আসমান বলেন, জমিন বলেন, সাত আসমান বলেন, এই সবই ডেস্ট্রয়েবল। কেননা এটা ক্রিয়েট ক্রিয়েট করেছেন যিনি ক্রিয়েটার, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করেছেন তাই ধ্বংস হবে, কিন্তু সৃষ্টিকর্তার কোনো স্রষ্টা নাই, মানে ক্রিয়েটার নাই। তো ক্রিয়েটারের তো ধ্বংস নাই। সেটা আউট অফ স্পেস, আউট অফ টাইম, টাইম ফ্রেম। টাইম ফ্রেমটা হচ্ছে আমাদের এই যে 24 ঘন্টার যে হিসাবটা করি, এটা তো স্পেসের বাইরে গেলে দেখবেন যে আরেকটা টাইম, আরেকটা স্পেস পার হলে আরেকটা টাইম। তো টাইমিং এর ভিতরে যা কিছু আছে তাই ধ্বংসযোগ্য।
শুরু থেকে একটা জিনিস ধ্বংসযোগ্য চিন্তা করে দেখেন, আজকে আমরা যেই শহরে বসবাস করি, আজ থেকে 100-150 বছরে কি এই শহরের এই চিত্র ছিল? ডেস্ট্রয় হয়েছে, নতুন সৃষ্টি হয়েছে। আবার এই শহর এক সময় ডেস্ট্রয় হবে। যেমন ইটালির রোম শহর, বা ওই যে পম্পে নগরী যেটা, সেটা ডেস্ট্রয়েবল, সেটাতে আর কেউ বসবাস করে না। কিন্তু আরেকটা শহর তৈরি হয়েছে। ডেস্ট্রয়েবল জিনিস কখনো আহ, স্থায়ী না, এটা টাইমের ভিতরে, টাইম ফ্রেমের ভিতরে। তা আমাদের জীবনে আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার দাদার দাদা মারা গেছে, পূর্বপুরুষ মারা গেছে, আমিও মারা যাব। তাহলে আমরা টাইমিং এর ভিতরে, কিন্তু আমাদের যে রুহটা, যে আত্মাটা, সেটা কিন্তু মানে মৃত্যু হবে না, সেটার কখনো মৃত্যু হবে না। ঠিক তেমনি আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করতেছি, আমরা যে কথাগুলো বলতেছি, এই কথারও কোনো মৃত্যু নাই। এই কথাগুলো রেকর্ডেড, অন রেকর্ডেড। কেননা কেয়ামতের মাঠে এই এই প্রত্যেকটা কথাই, যে আপনাদেরকে আজকে স্টক নিয়ে অ্যানালাইসিস করতেছি, যা কিছু বলছি, ভালো মন্দ খারাপ গালি যা কিছু দিছি, মুখ থেকে যে শব্দ বাইরেছে, ওয়া থেকে শুরু করে মৃত্যুর শেষ আওয়াজটা পর্যন্ত, এগুলো অন রেকর্ডেড। এটা রেকর্ড করা হয়েছে। যেমন 100 বছর 200 বছর আগের গান আমরা রেকর্ডে বাজাই না, এরকম আমাদের কেয়ামতের মাঠে বা বিচার হাসরের ময়দানে এই রেকর্ডগুলো বাজানো হবে। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাজ গড এক্সিস্ট, রাইট রাইট, ডাজ গড এক্সিস্ট। তো এইটাই হচ্ছে এক্সিস্টের যে বিষয়টা। যে সৃষ্টিকর্তা, তিনি যিনি ক্রিয়েটার, তিনি টাইম ফ্রেমের বাহিরে। সুতরাং ওই তখন জাভেদ সাহেব একটা প্রশ্ন করছে যে হামেশা, যে ওয়ার্ডটা ইউজ করছে মানে অনন্তকাল। তো অনন্তকাল, হামেশা শব্দের অর্থ, তো হামেশা উনি বলতেছেন যে হামেশা মানে টাইম ফ্রেমের ভিতরে না, না, টাইম ফ্রেমের ভিতরে কেমনে হামেশা হয়, বা অনন্তকাল কিভাবে? অনন্তকাল টাইম ফ্রেমের বাহিরে, যেটা, যেখানে কোনো টাইমিং এর হিসাব নাই। এই যে জাহান্নাম জান্নাত, যে শব্দগুলো আসছে, এটা সকল ধর্মই বিশ্বাস করে, কিন্তু এটা নাস্তিকদের জন্য এই ডিবেটটা হয়েছে, যেহেতু জাভেদ সাহেব একজন নাস্তিক মানুষ। একটা বিষয় দেখুন, খুব সূক্ষ্মভাবে মনোযোগ দিয়ে শুনুন, যে নাস্তিক এবং আস্তিক, এই দুই জায়গার মধ্যে একটা আহ, বিশেষত্ব আছে, মিল আছে। শুধু আস্তিক তাদের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, নাস্তিক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। আর অনেক কিছুর সাথে তাদের অনেক কিছুর ইয়ে হয়, যেমন রিয়েলিটির মধ্যে। যেমন আমরা যে মুনাজাতে, বা আমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি, তার মধ্যে সেইখানে একটা জিনিস আছে, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়াফিল আখেরা ওয়াকিনা আযাবান নার। আমরা কি এটার অর্থটা বুঝি? কয়জনে বুঝি? হ্যাঁ, আমরা বাংলায় বুঝি যে হে আল্লাহ, আমাকে দুনিয়া দাও, আখেরাত দাও, এরপরে আজাব, মানে আগুনের হাত থেকে, আজাব থেকে আমাদেরকে রক্ষা করো, এই তো, এতটুকুই তো। কিন্তু সর্বপ্রথম যে জিনিসটা আমার এই দোয়ার মধ্যে শিখাইছে, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাকে দুনিয়া দাও, তাই না? আর এর পরে দাও আখেরাত, এরপরে আমাকে আখেরাতে আগুন থেকে রক্ষা করো। অর্থগুলা বুঝেন, যে দুনিয়া আমাদেরকে আগে চাইছি, বা আমাদের দোয়াতে আগে চাইছি। তো সেইখানে দুনিয়াটা আগে চাইছি, তো দুনিয়ার মধ্যে আমাদের কি কি কাজ করণীয় সেগুলো আমরা আগে চাইছি, তাই না? কিন্তু আমাদের ধর্মীয়, বা আমাদের মুসলিম ধর্মীয়, আমাদের এই বেল্টে, এশিয়া বেল্টের যারা ধর্ম ব্যবসায়ী বলবো আমি তাদেরকে, তারা জাহান নামের আগুনের কথা বলে, পরকালের কথা বলে, কিন্তু দুনিয়ার কথা বলে না। দুনিয়াতে আমাদের কি কি কাজকর্ম, সেগুলোর চেয়েও আগে ভয়ভীতি সৃষ্টি করে। এই যে কনসেপ্ট, আমাদের ভিতরে যে কনসেপ্টটা ঢুকানো হয়, বিশেষ করে আমাদের এশিয়া বেল্টের ধর্ম প্রচারক যারা আছেন, তারা যে আমাদেরকে শুরুতে আগে, যে তুমি মরলে এটা হবে, তুমি মরলে এটা, আরে ভাই, তুমি জীবিত থাকলে কি কি করতে হবে সেটার কথা বেশি করে প্রচার করো। তুমি আগে ভয়ভীতি সৃষ্টি করো। ধর্মের যে অপব্যাখ্যা তোমরা দিচ্ছ, তোমরা বলো টাকা কামায়ও না, এই দুনিয়াতে টাকা দিয়ে কি হবে? তাহলে তোমরা ওয়াজে আইসা লাখ লাখ টাকা কেন নাও? হেলিকপ্টারে কেন যাও? হেলিকপ্টারে কেন চড়ো? যৌক্তিক কিনা কথাগুলো বুঝেন।
তো তোমরা হেলিকপ্টারে যাইবা, ওই পাজারো গাড়ি নিয়ে যাইবা, গাড়ি নিয়ে গিয়ে ওয়াজ করবা, টাকা অ্যাডভান্স না দিলে ওয়াজ করবা না। আবার তোমরাই বলো দুনিয়া টাকা দিয়ে কি হবে, তোমরাই বলো দুনিয়ায় টাকা দিয়ে কি হবে। তো এই যে ভণ্ডামি, এই যে ইসলাম প্রচারের যে একটা অপপ্রচারের যে একটা পন্থা, তারা ইনকামের যে পন্থা, তো সেইখানে এই এই জায়গাগুলোতে বুঝে নেন যে আমাদেরকে কিভাবে বিভ্রান্ত করা হয়। শুধু এটা আমি আমাদের যেহেতু যে ভুলগুলো বা যেই অপপ্রচারগুলো আমাদের ধর্মীয়ভাবেই করা হয় এবং আমাদেরকে ভুল ব্যাখ্যা দেওয়া হবে, তাহলে আমরা দোয়ার মধ্যে বলি যে আমাদেরকে প্রথমে দুনিয়া দাও। তো দুনিয়া দেওয়া মানে কি খালি ওই যে মসজিদে গিয়ে নামাজ পড়লাম আর মক্কা গিয়া হজ করলাম, এইটাই দুনিয়া? নাকি তুমি ইনসাফের দুনিয়া কায়েম করতে বলছে, সত্যের দুনিয়া কায়েম করতে বলছে, সততার দুনিয়া কায়েম করতে বলছে, রুজি রোজগারের? কোথাও কি বলা আছে কোরআনের যে তুমি টাকা বেশি কামাইতে পারবে না, তুমি ধনী হইতে পারবে না? এটা কি বলা হয়েছে? কোটি টাকা, হাজার কোটি টাকা, 500 কোটি টাকা, 1000 কোটি, 10,000 কোটি টাকার মালিক হোক, ধর্মে কোনো নিষেধ নেই। এবং সেটার সুপ্রয়োগ কিভাবে করতে হয় সেইটার ব্যাপারে বলা হয়েছে। কিভাবে ইনকামটা তুমি মানে সৎ পথে করবা সেটা বলা হয়েছে। এখন আমি যদি এখন আমি যদি এই যে বলি যে আহ, ধরেন আমি বললাম যে এই শেয়ারটা 200 টাকা যাবো, আপনারা কিনেন, যেটার অলরেডি 2 গুণ 3 গুণ হয়ে আছে। এই যে আপনাদের সাথে একটা ফ্রড করলাম, আমি আপনাদেরকে বলে মিথ্যা কথা বলে একটা শেয়ার আপনাদেরকে খাওয়াইলাম, লস করাইলাম বা ধোকা দিলাম। তো এইটা তো, এই ইনকাম তো আমার জায়েজ না, হালাল না। আমার হালাল কোনটা? আমি যেটা দেখলাম না পজিশন ভালো আছে, এই জিনিসটা ভালো, এই জায়গায় অবস্থান আছে, এখান থেকে বাড়বে, মানে বাজারের পরিস্থিতি তার কোম্পানির অবস্থান বুঝে আমার কাছে এটা ভালো লাগছে। আপনারা চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে, আগে নিজেরা বুঝেন, বুঝে তারপরে আপনারা দেখতে পারেন এবং আপনারা এখানে আহ, যদি চান আপনারা নিতে পারেন, তাই না? তাহলে আমার এই জিনিসটা হলো কি, হালাল জিনিস হলো, এবং আমার জায়গাটা থেকে আমি আপনাকে কাউকে ধোকা দিলাম না। এক্সাম্পল, এই ইসলামী ফাইন্যান্স যখন 5 টাকা 70-80 পয়সা, তখন থেকে 80-90 পয়সা থেকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এটার ইপিএস এতটা রিকভারি হয়েছে, এটার পজিশন ভালো, এটার এই অবস্থান, এটা ভালো হবে। আমার দ্বারা আপনাদের উপকার হলো, যে আপনার উপকারের বিনিময়ে আপনাদের কাছ থেকে টাকা চাই নাই, সেই টাকার বিনিময়ে আপনারা আমাকে দোয়া দিচ্ছেন না? সেই দোয়ার বরকতে আমি যখন কিনছি আমারটা তো প্রফিট পাইছি। এখন আমি যদি আপনাদেরকে ধোকা দিতাম, আমার হয়তো অল্প কিছুদিন হয়তো আমি মজা করতে পারতাম, আনন্দ করতে পারতাম, কিন্তু এই যে আপনাদের সকলের যে গালি, আজকে যে হাদির খুনিকে বা হাদিকে হত্যাকারী যারা হত্যা করছে, তারা কি কেউ শান্তিতে আছে? দৌড়ের উপরে আছে না? এগুলা কোনো লাইফ? ওই যে বলে 228 কোটি টাকার লেনদেন হয়েছে, হোক বা না হোক, সত্য হোক মিথ্যা হোক, একটা কিছু লেনদেনের বিনিময়ে তো হত্যাটা করছে। তো সে হত্যা করে লেনদেন কইরা সে দৌড়ের উপরে আছে, জানি না তারা জীবিত রাখছে কিনা, জীবিত রাখবেও না সাক্ষী প্রমাণ মিটানোর জন্য যারা এই কাজটা করাইছে। তো যারা করাইছে, ওই খুনিকে দিয়ে যারা করাইছে, তারা কি অস্থির আছে? আপনারা দেখবেন আমার আইডিতে একটা লেখা, একদম ইয়েতে লেখা আছে, সত্যবন্দী কারাগারের আহ, নতনাহি শির, সত্যবন্দী কারাগারের নতনাহি শির, মিথ্যা বসে রাজপ্রাসাদে চির অস্থির। এটা আমার আমার নিজের লেখা কবিতা, 2টা লাইন, আমি 2টা লাইন লিখেছি। সত্যবন্দী কারাগারে, বন্দিটা সত্য কারাগারে বন্দী, কিন্তু শির মানে মাথাটা নত নাই, মাথাটা চির নতনাহি শির, আর মিথ্যা বসে রাজপ্রাসাদে চির অস্থির। তো মিথ্যা বসে রাজপ্রাসাদে আজকে যারা সরকারে আছে, হাদির খুনের পরে তারা কি স্থির আছে না অস্থির আছে? এই যে আন্দোলনের চোটে, ঠেলার চোটে তারা এখন অস্থির অবস্থা আছে না? তাহলে সত্যবন্দী কারাগারে নতনাহি শির, মিথ্যা বসে রাজপ্রাসাদে চির অস্থির। তো মিথ্যা অলওয়েজ অস্থির থাকবে, মিথ্যা অলওয়েজ অস্থির থাকবে, তারা কখনো স্থির থাকতে পারবে না। তো এখন এই জিনিসটা যেমন আপনাদেরকে ইসলামী ফাইন্যান্স গত কয়েকদিন আলোচনা এবং গতকালকেও বলেছি, সম্ভবত হল্ট হবে, সম্ভবত হল্ট হবে। কেন বলেছি? তার যে ইয়েটা, আহ, তার যেই ফান্ডামেন্টাল, এটাকে কি বলে, আহ,
তার যে ন্যাব এনএবি নেট অ্যাসেট ভ্যালু যেটা, সেইটা সে যেই পরিমাণে রিকভারি করেছে, তাতে স্পষ্ট যে সে মোটামুটি ভালো একটা অবস্থানে যাবে। আজকে কিন্তু সকালবেলা তাই হয়েছে, এবং শেয়ারটা কিন্তু উঠে আসছিল, তাই না? এবং আজকে অনেকগুলা শেয়ারই আমার, আপনাদেরকে যে দীর্ঘমেয়াদী কয়েকটা স্টক, 11টা স্টকের কথা বলেছি, দেখবেন যে সবগুলোর অবস্থান খুবই ভালো, পজিশনও ভালো, বাজারটা শুধু রানের অপেক্ষায় আছে এবং পজিশন নিয়েছে ওঠার জন্য। এরপরে পেনিনসুলাটাও দেখেন আজকে সেই 12 টাকার, 11 টাকার থেকেই বলে আসছি আপনাদেরকে, সেখান থেকেও কিন্তু আহ, একটা পজিশনে আসছে, পজিশন নিচ্ছে, পজিশনে আরো উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে, তাই না? ন্যাব, রাইট আনোয়ার ভাই। তো এখন এই যে বিষয়গুলা আপনাদেরকে আমি চেষ্টা করি যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন আহ, লোকসান না হয়, সেই জায়গা থেকে কাজ করি। কেননা নিজের বিবেকের দায়বদ্ধতা আছে, আহ, বিবেক থেকে কাজ করি আমি। এরপরেও সেখানেও ইসলামী ফাইন্যান্স ভালো হবে রে ভাই, ইসলামী ফাইন্যান্স আরও যাবে, এটা বলেছে 11-12 টাকার দিকে যাবে, এটা ইনশাল্লাহ এর চেয়েও উপরেও যাবে, যেহেতু তার এনএবি রিভ্যালুয়েশন করাতে এটা যেই জায়গায় আসছে, এটা যদি লাস্ট ফাইনাল কোয়ার্টারে, ফাইনালে যদি সে আহ, ওই প্যানিনসুলার মতন যদি কিছু ডিভিডেন্ড দেয়, তাহলে এই শেয়ারটা, এটা ওই 12-13 টাকা 14 টাকা কোনো কিছুই আসবে যাবে না, এটা আরও উপরে যাবে, 17-18 টাকাও যাবে। এইভাবে দেখেন আজকের এই জায়গা, তাল্লু আরেকটার কথা বলেছি, তাল্লুর বিষয়টাও আপনাদেরকে অনেক ক্লিয়ার অ্যান্ড নেট অ্যান্ড ক্লিনভাবে আপনাদেরকে সব কিছু বিস্তারিত কোম্পানি সম্পর্কে সব কিছু বলেছি। এবং 5 টাকার ঘরের থেকে আমি বলে আসছি, এটা কয়েকবার 5 টাকায় দুইবার আসলো, এসে আবারও 6 টাকায় গেল, দুইবারই 6 টাকায় গেল, এখন আবারও পজিশন নিচ্ছে, আবারও যাবে। এটা এই 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 বিষয়গুলোতে দেখেন ধৈর্য, সহনশীলতা এবং বিচক্ষণতার মাধ্যমে যদি আপনারা বিনিয়োগ করেন, তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে লস দেওয়ার মতন কিছু নাই। কিন্তু আপনারা এখনও অনেকেই আছেন, এখনও ভুল করছেন, এখনও অনেকের দেখছি ভুল করছেন, প্যাটার্ন না বুঝেই, হিসাব না বুঝে। যেমন সিমট্যাক্সের কথাই ভাই বলছেন, মাহবুবুর রহমান ভাই, সিমট্যাক্সটার কি পরিমাণে গেইন দিছিল, এবং খেয়াল আছে কিনা সেপ্টেম্বরের দিকে আমি 10টা স্টকের কথা বলছিলাম, সেই 10টার মধ্যে একটা ডোমিনেজ, একটা ফ্যাকডিল, একটা, এইগুলা কিন্তু তখন প্রফিট দিছে। তো 10টার মধ্যে তো 10টাই হবে এমন কিছু না, কিন্তু 10টার মধ্যে মেজরিটিগুলাই হয়েছে, মেজরিটি হয়েছে। আর যেটা হয় নাই সেটা হচ্ছে ইটিএলটার আইবিপিটা, আইবিপি আর ইটিএল, এই দুইটাই ওই 10টা শেয়ারের মধ্যে, ওই 10টা শেয়ারের মধ্যে ইটিএল আইবিপিটা হয় নাই, এখনো হয় নাই। কিন্তু এটাও নোট করে রাখবেন, এটা টুডে অর টুমোরো হবে, এটাও টুডে অর টুমোরো হবে। এই যে আইবিপিটা দেখছেন না, এই আইবিপিটাও হবে হয়তোবা সময় সাপেক্ষে। তারপরে ইটিএলটাও, এটা এখনো একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, এইটাও সামনে হবে, এমন না যে হবে না। আজকে যে জায়গা আছে এখান থেকে হয়তো এর ভিতরে অনেক কিছু, অনেক স্টক গেইন করে যাবে, অনেক উপরে চলে যাবে, কিন্তু হবে না যে, এমন না, হবে সময়ের ব্যবধানে এটা হবে। এরপরে আসেন যে আমি 130 টাকা থেকেই এই কেবিপি খান ব্রাদার্স আপনাদেরকে বারবার সতর্ক করে আসছি, এখন আজকে কোথায় 48, এবং বলেছি এটার গন্তব্য কিন্তু 28 টাকার ঘরে। এটা আজ হোক, 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, সে 28 টাকার ঘরে আসবে। এরপরে দেখেন তো সিপার্লের কথা বলেছি, সিপার্লের কথা সেই 56 টাকা থেকে বলে আসছি, আজকে কত, 32-এ আসছে। আরও কত নিচে আসে দেখেন, এটা একদম আহ, আহ, 29 টাকা 30 টাকার ঘরেও চলে আসবে, আরও নিচেও আসতে পারে সিপালটা। এবং এইটা, এটাও বলছি যে আজকে পেনিনসুলা যে জায়গা আছে, একটা সময় পেনিনসুলা সিপালের জায়গায় যে যাবে একটা সময়। এবার আপনার ধৈর্য বাটটা কতটুকু, ধৈর্য শক্তিটা কতটুকু, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি কোন পর্যন্ত থাকতে পারবেন, কোন পর্যন্ত রাখতে পারবেন, সেটা আপনার উপরে। এই সিপালের চরিত্র আসবে পেনিনসুলার জায়গায়, আর পেনিনসুলার চরিত্র যাবে সিপালের জায়গায়। এটা হচ্ছে বাজারের বিউটি, এটাই হচ্ছে বাজারের প্ল্যাটফর্ম, এটাই হচ্ছে বাজারের একটা অবস্থান। কেডিএস এর কথা বলছেন, দেখেন আজকে কেডিএসটা, আজকেও কেডিএসটা এই বাজারেও খুব একটা ভালো পজিশনের মধ্যে আছে, এবং আজকেও 41-41 টাকার 10 পয়সা পর্যন্ত উঠেছে।
তো আহ, এই কেডিএসটাও যে পজিশনে আছে এবং তার ফান্ডামেন্টালি যে অবস্থানটা, এটাও এক সময় আপনারা দেখবেন যে এই যে 45-46-এর ঘরটা যেটা আছে না, এটা কিচ্ছু হবে না, এইটা কোনো ব্যাপারই না। এই শেয়ারটাও হয়তোবা ইলেকশনের অপেক্ষা করছে অথবা একটা স্থিতিশীলতার অপেক্ষা করছে। আপনারা এইটাও টুডে টুমোরো এই শেয়ারটাও 70-80 টাকার ঘরে দেখবেন, এটা নিশ্চিত থাকেন, এটাও যাবে। এটা যে যাবে না তা না, এটাও যাবে। এই যে কেডিএসটা দেখেন, এই যে যে জায়গাটা, এটা আমি আপনাদেরকে একটা প্রাইসিং এর হিসাবটা দেখাই। এটা 57-58 টাকা তো অনায়াস, এদিকে বেশ সাপ্লাই আছে, এই 57-58 টাকার ঘরেও যাবে। এইটার একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা যদি ধরেন আপনি বটম থেকে যদি একটু হিসাব করেন, এই রিসেন্টলি যে বটমটা আসছিল 37 টাকা বা 38 টাকা, ধরে 38 টাকা আর 50% পার হইলে এরপরে আরেকটা ধাপ পার হবে, যেটা এসপিসিএল এর ঘটনার সময় আপনাদেরকে ক্যালকুলেশন এবং গ্রাফিক্যাল চিত্র থেকে হিসাব করে সেটাও বলেছি যে এটার অবস্থান। এসপিসিএলটাও এখনও এই জায়গাটাতে যেটা হচ্ছে, এখানে একটা আপ অ্যান্ড ডাউন চলছে। এই শেয়ারটারও যে পজিশন এবং অবস্থান, এটা এই কিছুদিন আগে 42 টাকা কততে আসছিল, সেখান থেকে আবার 46, 60 পর্যন্ত আজকেও উঠেছে। এবং এই শেয়ারটাও আহ, অতি দ্রুত সময়ে দেখবেন যে এই শেয়ারটার রান যেখানে হবে, কেননা এটা যদি এই 50, 52, 53-র উপরে, 53 বা 54-র উপরে ক্লোজ চলে আসে বা 55-র উপরে ক্লোজ চলে আসে, এই শেয়ারটাও আপনারা এই এই লেভেলটাতে দেখতে পাবেন। সেই লেভেলটা কোথায়? 75-80-র ঘরটা, 75-80-র ঘরটা দেখতে পাবেন। উপজেলার যে জায়গাটা, উপজেলার একটু প্রবলেম আছে। উপজেলার প্রবলেমটা হচ্ছে, আপনারা এই উপজেলার প্রবলেমটাও নিয়ে বলেছি আমি অনেকবারই, যেটা তারা গভর্নমেন্ট থেকে পাওনা ছিল ক্যাশ টাকার পরিবর্তে বন্ড দিয়ে। এখন বন্ড দিয়ে কি সব কাজ সমাধান হয় কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ওই বন্ড দেওয়াতে, তাদেরকে টাকা পেমেন্ট না দেওয়াতে, সেই কারণে তাদের সেই কারণে বন্ড বন্ড দেওয়ার কারণে তারা যে এক্সপেন্ডেশন আছে, তাদের যে খরচ আছে, তাদের যে দৈনিক কোম্পানির একটা খরচ আছে, সেটা খরচ করতে গিয়ে তাদের কিন্তু লোকসানের কিছুটা ফার্স্ট কোয়ার্টার খারাপ আসছে। আর এই যেটা এই উপজেলার যে মানে এটার পেইড আপ, যেটা এই পেইড আপে এই শেয়ারের এই প্রাইস এখানে থাকবে না, এটাও মাথায় রাখবেন। এটা যদি একবার ইউটার্ন আসে, এটাও দেখবেন যে 150-200 টাকাও, 170-80 টাকার ঘরে একটা বড় সাপ্লাই আছে, সেই জায়গায় যাবে। সবকিছু ডিপেন্ড করে বাজারের আমাদের সার্বিক পরিস্থিতি এবং বাজারের অবস্থানের উপরে নির্ভর করে। কিন্তু বাজারে এর ভিতরে কিছু কিছু ম্যানুপুলেট করা হয়। কখন করা হয়? একটা শেয়ার, তাদের যারা এই ম্যানুপুলেশন করে এবং যারা মানে মানুষকে ধোকা দেয়, তারা দেখবেন যে ওই শেয়ারটার বেশি নিউজ ছড়ায় ওই সময় যখন তার সেলের টাইম আসে। সেলের টাইম যখন আসে, যেমন আপনাদেরকে বলি যে এই ইয়েটা, এইটাও আনোয়ার ভালো করবে না হালাল ভাই, আনোয়ারের বিষয়টা আগে দেখে নেন। আনোয়ার ভালো করবে কোন উদ্দেশ্যে? আপনাদের এই প্রিভিয়াস হিস্ট্রি মাথায় রাখতে পারেন না, যার কারণে আপনারা সবাই লোকসান করেন, ধোকা খান। আপনাদের একটু বিবেক বিবেচনাকে একটু খোলেন, জাগ্রত করেন, ব্রেনটাকে একটু খোলেন। আনোয়ার 85 থেকে 600 টাকা গেম হয়েছে, আগামী 5, 7, 10 বছরও এই গেম আর আনোয়ারত হবে না। নোট করে রাখেন, যে কোম্পানির 12 টাকা ইপিএস মাইনাস, সেটা নিয়ে আপনার গেমের স্বপ্ন দেখেন। এই 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 চিন্তাধারা থেকে বেরিয়ে আসেন। আর যদি আপনি ম্যানুপুলেটেডের পার্ট হয়ে থাকেন, সেটা ভিন্ন কথা। জিনিসগুলা গায়ের জোরে বললে হবে না। ওই একজনে বলছে বিএনপি ক্ষমতায় আইলে এনবিএল এই হবে, এই ওই হবে, সেই হবে, এই ধরনের গল্প গুজব করা শুরু করছে। বিএনপি আইসা কি এনবিএল এর আপনাদের টাকা দিয়া যাইব? বিএনপি আইসা কি যে যে শেয়ারগুলো হাওয়া হয়ে গেছে সেই শেয়ারগুলো আপনারা ফেরত দিয়ে যাবে? এসব উদ্ভট চিন্তা ভাবনা থেকে আপনারা যতদিন পর্যন্ত এই মার্কেট থেকে বেরোতে পারবেন না, ততদিন আপনাদের এই বাজারে টিকে থাকতে পারবেন না। বেসিক জিনিসগুলো শেখার চেষ্টা করেন, বেসিক বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, তখনই গিয়ে আপনি এখান থেকে কিছু অর্জন করতে পারবেন। ঠিক আছে? একটা জিনিসের বেস লাগবে ভালো হইলে, আনোয়ার গ্যালভানাইজিং এর 12 টাকা ইপিএস মাইনাস, এই শেয়ারটা
85 টাকা থেকে গত 3-4 বছর আগে 600 টাকা উঠেছে। আপনি কোন যুক্তিতে বলেন যে এটা ভালো হবে? আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন। আমি খান ব্রাদার্স কেন বলছি, খান ব্রাদার্স 10 টাকা থেকে 237 টাকা উঠেছে, এখন তার পতনের দিকে এটাকে কেউ ঠেকাইতে পারবে না। এই বিষয়বস্তু যতদিন না বুঝবেন, এই বিষয়বস্তু আপনার প্রিভিয়াস হিস্ট্রি আপনাকে মুখস্থ রাখতে হবে, প্রিভিয়াস হিস্ট্রি আপনাকে বুঝতে হবে, তারপরে গিয়ে আপনি এখান থেকে কিছু অর্জন। নগদের উপরে অমুকে বললো এটা ভালো হইব, আপনার নিজের তো আল্লাহ তাআলা একটা জ্ঞান দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে বোঝার জন্য। সেই জায়গা থেকে আপনাকে একটু বিবেক বুদ্ধি খাটাতে হবে যে রাসেল ভাই বলছে এই শেয়ারটা ভালো হবে, কেন ভালো হবে সেটা একটু আমাকে বিবেচনা করতে হবে। আচ্ছা, রহিমা ফুডের কথা কালকে রাত্রে আমি বলছিলাম যে এটা 70-71, 70-80, 70-এর দিকে সাপ্লাইটা আছে, এরপরে গিয়ে স্লো হবে। দেখেন ঘটনার বিষয় এটা, এ থেকে জেডে থেকে বিতে আসবে, বি থেকে অনেক কিছু হবে, কিন্তু বিষয় ওইটা না। বিষয়টা হচ্ছে আপনাকে সাপ্লাই জোনটাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। সাপ্লাই জোন আসলে সে যত বড় নিউজ দাতাই হোক না কেন, যত কিছুই হোক না কেন, সেটা পার করতে হলে তাকে অন্তত আরও কিছুদিন ওইখান থেকে ডাউনে এসে তাকে আবার রিফর্ম বা মানে ভলিউমটা করে তারপরে গিয়ে তাকে আবার সামনে অগ্রগতি হতে হবে। এই বিষয়গুলো দেখেন। আজকের যে রহিমা ফুডের যেই ক্যান্ডেলটা তৈরি হয়েছে উপরের, এটা সাপ্লাই জোনে গিয়ে একটা বাড়ি খাইছে, কালকে থেকে দেখবেন এটা একটু ডাউনে আসবে। এখন ডাউনে আসলে কোথায় আসবে? 144-45 টাকার দিকে সাপোর্ট আছে, এই 144-45-এ সাপোর্ট নিয়ে সেখানে আবার কিছুটা সাপোর্ট ক্রিয়েট করে আবারও সে আরও ডাবল শক্তি দিয়ে উঠার চেষ্টা করবে, আরও ডাবল শক্তি দিয়ে উঠার চেষ্টা করবে যখন এইখানে আসবে। এবং এটার এজিএম টেজিএম শেষ হবে, ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হবে, এটা এখনও লম্বা কাহিনী আছে। এরপরে গিয়ে এটা হয়তো বা এটা আরও সামনে যাইতে পারে ভবিষ্যতেরটা, তখন প্যাটার্ন বলে দিবে আপনাকে যাবে কি যাবে না। তো আন্দাজে আগে ভাগে এইসব ক্যালকুলেশন করাটা ঠিক না রে ভাই। আপনারা একটা সাপ্লাই জোন পার হওয়ার পরে আপনি আরেকটা ক্যালকুলেশন করতে পারেন নেক্সট সাপ্লাই জোনে কোথায় যাইতে পারে। আপনাদেরকে এই যে আবারও সেই একটু ওই স্টকগুলোতে ফিরে এনে, যেমন পেনিনসুলার কথা, এই পেনিনসুলার কথা 12 টাকার ঘরে যখন বলছিলাম, 11 টাকার ঘরে বলছিলাম 17 টাকা পার করতে হবে, এটা বারবার বলছি। 1680-17-তে সাপ্লাই ছিল, আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে দেখাই আপনাদেরকে সেই জায়গাটা, যে 1680-17 জায়গাটা পার করতে হবে। এই দেখেন তো, যখন আমি 12 টাকার সময় আলোচনা করছিলাম, 11-12 টাকার সময় পেনিনসুলা, তখন এই যে এই সাপ্লাই জোনটা দেখাইছিলাম কিনা মনে আছে কিনা, টিপু ভাই আছেন যারা আছেন, শুরুতে আরও 3-4 মাস আগের কথা এটা, তখন এই জায়গাটা দেখাইছি, যতক্ষণ পর্যন্ত এইটা পার না করবে ততক্ষণ পর্যন্ত আমি ঢুকবো না। তা আমি তো আবারও ঢুকছি, আমি 12 টাকায় কিনে 11 টাকা কিনে এই 17 টাকা 16.50 থেকে 17-তে সব ডেলিভারি দিছি, 17.30 পর্যন্ত দেওয়ার পরে এখন আমি তো আজকেও তো এই শেয়ারটা 16.50, 17.50, 40, 50, 60 করেও কিনছি, আজকেও কিনছি। কেন কিনছি? আমার একটা অবস্থানে দাঁড়াইছে, আমি এবার এখানে ঢুকতে পারি। এইখানে আমাকে একটা নিশ্চয়তা দিছে যে এখান থেকে আটানা 20 পয়সা 50 পয়সা ডাউন হইতে পারে, কিন্তু যখন আমাকে এটা আবার রিটার্ন দিবে, এখন আমার নেক্সট রাউন্ডের টার্গেট কোথায় রাখতে হবে সেটা আমাকে মানতে হবে, দেখতে হবে, জানতে হবে। সেই জায়গাটা হচ্ছে আপনার 24 টাকা 25 টাকার ঘরে। আমার দরকার হলে আরো 2 মাস লাগুক না ভাই, 3 মাস লাগুক, আমাকে আমার জায়গাতে যাইতে যে সময়টা লাগে সেই সময়টা আমাকে দিতে হবে। আমি সারাদিন ফাড়াফাড়ি লাফালাফি কি করলে হবে? কখনো হবে না। তো আহ, এই জায়গাতে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমি এন্ট্রি দিলাম, আজকে কিনলাম, কালকেই বাড়তে হবে না। শরীফুল ভাই, গলায় ঠান্ডা লাগে নাই? ওই যে হাদির জানাজা একটু 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 ওভার ভলিউমে একটু ইয়ে করেছিলাম, আহ, আওয়াজ তুলেছিলাম, স্লোগান দিয়েছিলাম, যার কারণে তখন নর্মালে চলে আসছে, এই কারণে ইয়ে হয়েছে। আর এমনিতেও জানেন ওই যে কাশ টাশ কমে গেছে, আল্লাহর মতো অনেকটাই কমে গেছে, আগের মতন তেমন একটা কাশ নাই। তো এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর মতে। তো এখন যে জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে এত বছর অন্ধকারে ডিল মারছেন, এত বছর হোয়াটসঅ্যাপ গ্রুপের মলম পাটির খানা খাইছেন, এত বছর কোথায় বিনিয়োগ করবেন সেই জায়গাগুলো খুঁজে পান নাই, খাতগুলো খুঁজে পান নাই, এবং কি কি প্যাটার্নে কি কি অবস্থানে আপনারা ইনভেস্ট করবেন সেটা জিনিসটা আপনাদের এতদিনে অন্ধকারে ছিলেন। তো সেখান থেকে তো একটা আলোর পথ মানে আল্লাহ আমার দ্বারা আপনাদেরকে দেখাইছে, এবং শুরু থেকে এই পর্যন্ত যারাই আছেন, যারাই ছিলেন আছেন, যারা বুঝতে পারছেন, প্যাটার্ন ধরতে পারছেন, তারা কম বেশি ভালো অবস্থানে আছেন, কম বেশি ভালো অবস্থানে আছেন, অন্তত ধোকার জায়গা নাই। তো
যেটা ভালোটা দেখা, এবার খারাপটার কথাও বলি। যেমন আনোয়ার গ্যালভানাইজিং ভাই বলতেছে আনোয়ার ভালো হবে। কোন যুক্তিতে বলেন আপনি আনোয়ার ভালো হবে? আপনি আমাকে সেই যুক্তিটা বুঝান। যেই শেয়ারটা যেই শেয়ারটা আহ, আরো 3-4 বছর আগের ঘটনায় আপনাদের প্রিভিয়াস হিস্ট্রিতে নিয়ে যায়, তারপর আপনাদেরকে বোঝাচ্ছে এটা কবে কখন কোথায় এই গেমটা প্ল্যান করা হয়েছিল, কোথায় থেকে হয়েছিল। এই আনোয়ার গ্যালভানাইজিং এর ফ্লোর প্রাইস ছিল 67 টাকা। তখন আমিও আনোয়ার গ্যালভানাইজিং কিনেছিলাম, কিন্তু আমার তো ওই যে লুবি না, আমার তো ভাই আহ, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, এইটাতে এই নীতিতে আমি সবসময় চলি। আমার ওভার গ্রিডির হওয়ার কোনো সুযোগও নাই, কেননা এটা আমার রুজি রুটির জায়গা। এখানে আমি কেন ওভার গ্রিডি হতে যাব, আর কেন নিজে হারাইছি আহ, সেটা ট্রেডারের মাধ্যমে হোক, আর সেটা বিভিন্ন ইয়ের কারণে। আমি কিন্তু কারণ নিউজে যেদিন দেখছি যে ট্রেডার আমাকে ভুল মিসগাইডেড করতেছে, সেদিন থেকে আমি আমার এই দায়িত্ব নিয়ে আমার শিখার জায়গা থেকে শুরু করে আজ অবধি আছি। বহু টাকা লস দিয়েছি, আবার সব টাকা রিকভারিও করছি এই মার্কেটে। 12-15 লাখ টাকার মতন যে চালান আছিল, চালানের 90% চলে গেছে। আর 10% চালান দিয়ে আমি আমার 90% টাকা আমি রিকভারি করে আল্লাহ রহমতে সংসার নিয়ে চলতেছি। আমি কারো দ্বারস্থ হই নাই, এবং জানি যে এখানে যেখানে দ্বারস্থ হব, যার কাছে শিখাইতে যাব সেই বাটপার। ঢাকা ভার্সিটির ঢাকা ভার্সিটির যেই শিবলি রুবায়েত, ইবলিশ রুবায়েত, সে তো একটা ঢাকা ভার্সিটির বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক। সে শিক্ষক যদি টাউট হয়, আমি সেই শিক্ষকের কাছে কি শিখবো? সে শিক্ষক যদি বাটপার হয়, তো আমি সেই শিক্ষকের কাছে যাওয়ার চেয়ে আমি মুচির কাছে মুচি সেলাই শিখবো। মুচি সেলাই আমাকে জেনুইনভাবে শিখাবে, আমি সে মুচির কাজ করেও আমার জীবন জীবিকা নির্ভর করতে পারবো। তাহলে আমার শিক্ষিত বাটপারের চেয়ে অশিক্ষিত মুচি আমার কাছে অনেক মূল্যবান। এই বাজারতে যখনই দেখলাম যে একটা স্টকের কতটুকু আপ অ্যান্ড ডাউন হয়, কতটুকু কি হয়, কতটুকু কোন অবস্থান হয়, সেইটার উপরে ধারাবাহিক, এরা 12-13 সালের দিকে এইসব গ্রাফ চিত্র কিছুই ছিল না। কিন্তু তখনও আমি এই ঝিগাতলা থেকে পায়ে হেঁটে মতিঝিল যেতাম, মতিঝিল থেকে মান্থলি রিভিউ কিনে আনতাম। আমি বাসায় পড়তাম, বউ কইতো এগুলা কি পড়ো, কি বুঝি না আগামাথা, এগুলা কি দেখো। কোম্পানির হিস্ট্রি পড়তাম, হিস্ট্রি দেখতাম, দেখে দেখে বুঝে বুঝে তারপরে ডিসিশন নিতাম। তারপরেও আহ, ধৈর্য লেভেল তখনও ছিল, কিন্তু ওই যে এটার উপরে ডিপেন্ডেন্ট। আর প্রবাস থেকে আসার পরে অন্য মানে এই এই সোসাইটির বিজনেসের সাথে চিটারি বাটপারি টাউডারি আমার সাথে যায় না দেখে আমি ওই দিকে আর যাইতে পারি নাই, ওই দিকে যাইতে পারি না। তো ওইদিকে যাইতে পারি নাই কারণ কিছু ক্রোকারিজের বিজনেস করেছিলাম। এক ভাই আনতো এই, ক্রোকারিজের আইটেম চায়না থেকে আনতো, বলতো মার্কেটিং করতে গিয়ে দেখি যে সব বাটপার। আমার টাকা আমি চাইতে গেলে ভিক্ষার মতন দাঁড়ায় থাকতে পারে, এই ব্যবসার গোষ্ঠী মারি আমি। যে জিনিস আমার টাকা, আমার ইয়ে, হ্যাঁ আমার মার্কেটিং এর যথেষ্ট নলেজ আছে, প্রবাস জীবনে মার্কেটিং করেছি, ব্যবসা করেছি, সেলসশিপ জানা আছে। কিন্তু সেই প্রবাস জীবনের যেই নীতি নৈতিকতার ব্যবসা, যেই একদম নেট অ্যান্ড ক্লিন ব্যবসা, সেটা আমাদের দেশে নাই, আমাদের দেশে নাই। সুতরাং সেই সেই জায়গা থেকে আমি এই চিটা মিথ্যা কথা বলতে পারবো না, কাউকে ধোকা দিতে পারবো না, অথবা আমি ওই ব্যবসার ধারে গোষ্ঠীও মারি না। আমার যে আল্লাহ যেটা শিখাইছে আমাকে, আমি নিজের মাথা থেকে ইনশাল্লাহ যে জিনিসটা আল্লাহ আমাকে দিছে, ওইটুকু থেকে অন্তত চলার মতন 2টা পয়সা এখান থেকে কামানোর যোগ্যতা দিছে। তো আমি যখন শিখছি, আমি যখন এইখানে কিছু অর্জন করতে পারছি, তাহলে আমার ভাই বোনেরা কেন পারবে না? বারবার কেন লুণ্ঠিত হবে, বারবার কেন আহ, এইখানে প্রতারিত হবে? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে বাস্তবতা আমাদের অনেক ভাই বুঝেন না। আমি হয়তো ওই যে প্রতিবাদী কোনো পোস্ট করলে দেখছি, আপনি আপনার দলমত নির্বিশেষে আপনার একটা মতাদর্শ থাকতে পারে, আপনার মতাদর্শ থাকতে পারে, কিন্তু অন্যায়ের যখন কোনো কিছু বলি, তো এই গ্যাপের কোনো বিষয় না ভাই। অনিল সাবদার ভাই, এটা গ্যাপ দিছে দেখে এখনই গ্যাপ ফিল আপ করতে হবে এমন কিছু না। এটা 2 বছর 5 বছর পরেও গ্যাপ ফিল আপ করতে পারে, কিন্তু এই মুহূর্তে গ্যাপ ফিল আপ করতেই হবে এমন কোনো বাইন্ডিং নাই। আবার যখন নিচে থাকে দেখেন, আহ, ইয়েটা খান ব্রাদার্সটা আরো 3 বছর আগে গ্যাপ রেখা গেছে, এখন সে গ্যাপ ফিল আপের জন্য নিচের দিকে আসতেছে। এটা ডাউন ট্রেন্ডে, আপ ট্রেন্ডের হিসাবে আপ ট্রেন্ডে যাবে, ডাউন ট্রেন্ডে যখন আসবে তখন ওই গ্যাপগুলো ফিল আপ
করবে। এটা এটা হচ্ছে শিক্ষার জায়গাটা, এটা মাথায় রাখবেন। তো এই যে আনোয়ার গ্যালভানাইজিং এর যে জায়গা থেকে গেমটা হয়েছে, আমারও ছিল। এখন এই শেয়ারটা উঠাইতে উঠাইতে কত উঠাইছে, 600 টাকার উপরে উঠাইছিল শেয়ারটা, মনে আছে আপনাদের? তো ওই শেয়ারটা এখন ডাউন ট্রেন্ডে চলছে। এটা কোন যুক্তিতে বলেন যে এটা ভালো হবে? এই যুক্তি খোড়া যুক্তি যুক্তি তখনই করবেন যখন আপনার যৌক্তিকতাটা আপনার আহ, আহ, ইয়ের সাথে যায়, তর্কের সাথে যায়। অযৌক্তিক কথা বলে তো লাভ নাই, ঠিক আছে? তো ইসলামী ব্যাংকের কথা কালকেও বলেছিলে ভাই, এটা এটা ফ্লোরের জায়গা। ইসলামী ব্যাংক দেখতেছেন, ব্যাংকের মধ্যে আরও ব্যাংক আছে, সেটাও দেখতে তবে এখানে আপনার ক্ষতি হবে না, কিছুই ক্ষতি হবে না ইসলামী ব্যাংক। কিন্তু যেহেতু ফ্লোর প্রাইস আছে, কখনো যদি এটা ফ্লোর প্রাইসটা উঠে দেয়, তখন হয়তো আপনি একটা ম্যাসিভ ড্যামেজ হতে পারে। এর চেয়ে ভালো আপনার এই যে আজকে আজকে দেখলাম সাউথ ইস্ট ব্যাংকটাই তো সম্ভবত, সাউথ ইস্ট ব্যাংকটা আজকে বেশ ভালো করেছে, একটা পজিশন নিয়েছে। এই যে এইটার দিকে আপনারা নজর দিতে পারেন। প্রাইসের দিকে অনেক ডাউনে আছে, অনেক ভালো জায়গা আছে, ভালো অবস্থানে আছে। এইটা আজকে 2 দিন যাবত কিন্তু ব্যাংকে একটু ভলিউম বাড়তেছে, খেয়াল রাখবেন কিন্তু। তো ব্যাংক ভলিউম বাড়লে কোন কোন স্টকগুলোর পজিশন ভালো একটু নজর করেন না, একটু ইয়ে ধরেন না। খান ব্রাদার্স এখান থেকে যদি আরো আসমানে উঠে, এখানে আমি এটা আপনি বললে আমি আপনার ইয়েতে যাবো না, এটা 28 টাকা আসবে, এটা আজকে না আসুক। হ্যাঁ, বাজারে উঠান আসলে হয়তো এখান থেকে 2-4-5 টাকার আপ অ্যান্ড ডাউন হবে, কিন্তু আমি এইদিকে যাব না, আমি সিপারলে যাব না। কেন? এগুলা ফুললি ডাউন ট্রেন্ডের শেয়ার। আনোয়ার গ্যালভানাইজিং ফুললি ডাউন ট্রেন্ডের শেয়ার। তারপর এই জাতীয় অনেকগুলো শেয়ারকে আপনাদেরকে বারবার বলে আসছি, এগুলো ডাউন ট্রেন্ডের শেয়ার। এখন আপনাদের অভিরুচি বুঝি আপনাদের। আমি তো আলোচনা শিক্ষার জায়গায় রাখছি, কিন্তু আপনারা সেই শিক্ষার থেকে কি অর্জন করে কি কিনবেন কি না করবেন, শিক্ষকে শিখায় দেয় মার্কেটের মধ্যে বা স্কুলের মধ্যে কলেজের মধ্যে। এখন সে পাশ করার পরে সে তা নির্ধারণ করে সে কোন পথে যাবে। অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েও ডাক্তারি পেশা ছেড়ে অন্য পেশা যায়, অনেক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারি পেশা ছেড়ে অন্যদিকে যায়। তো এইখানে যে সবাই আমার অনুসারী বা আমার শিক্ষার জায়গা থেকে আমার মতনই কাজ করতে হবে এমন বিষয় তো না। এটা সবারই একটা, এটাই বাস্তবতা। যার যেমন কেউ আর্ট শিখে, তার আর্টের উপরে নেশা। এখন আমার নেশা হচ্ছে এখানে একটা ফান্ডামেন্টালি স্ট্রং বেস হিসাব করে আমি আহ, বুঝে শুনে তার ফিউচার কি, এবং তার ফিউচার এবং পাস্ট দুইটাই আমাকে চিন্তা করে ক্যালকুলেশন করে আমার স্টক চয়েস করতে হয়। ওই স্টকে যদি আমি যতদিন পর্যন্ত আমার লক্ষ্যমাত্রা পূরণ না হয়, ততদিন ওই স্টকের ভিতরে যদি আমি বেচা কিনাও থাকি, আমার আর কিছু লাগে না। তো আমার এই আজকে 14 ঘাটের পানি খাওয়ার তো দরকার নেই, আর 13 দিকে লাফালাফির দরকার নাই। তো বাস্তবিক জিনিস দেখে আসছি, ঠেকে আসছি, বুঝে আসছি, এবং এ পর্যন্ত সবচেয়ে বড় যে জিনিসটা বুঝে আসছি সেটা হচ্ছে বটম প্রাইসটা। এবং সেই জিনিসটা বুঝে আসছি যে হাই রেট থেকে সবসময় বিরত থাকার, যত বিরত থাকা যাবে ততই মঙ্গল হবে। তো তো বাজারকে আমরা আগে রিড করতে হবে যে আসলে বাজার কি চাচ্ছে, কোন দিকে যাচ্ছে। এখন শুধু আমার স্টকই বাড়বে এমন বিষয় না, শুধু আমার বিষয়। এখন দেখেন আজকের আজকের বাজারে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, যে আজকের বাজারের মধ্যে যে স্টকগুলো পজিশন নিয়েছে বা ভালো হয়েছে, যেমন বিডি হোল্ডিং নিয়ে একটা আলোচনা করেছিলাম। বিডি হোল্ডিং আছে যাদের কাছে, তারাও দেখে নিতে পারেন। এই বিডি হোল্ডিংটাও একটা ভালো গেইন হয়েছে না? একটা ভালো, ধরেন আমি যদি বটমটা ধরি 6 টাকা থেকে 15, 6 × 2 = 12, অলরেডি ডাবল হয়ে গেছে। এটা অলরেডি ডাবল হয়ে গেছে। এবং দেখেন 6 টাকা 80 পয়সা। এখন দেখেন এই বিডি হোল্ডিং এর বিষয়ে একটু কথা বলি, তাহলে অনেক কিছু প্যাটার্ন বুঝবেন। যে বিডি হোল্ডিং 6 টাকা 80, মানে 7 × 2 = 14, তার মানে সে ডাবলের উপরে অবস্থান করতেছে, ডাবলের উপরে অবস্থান করতেছে। এখন এটার ভিতরে একটা নিউজ আসছে যে এটার কোম্পানি চেঞ্জ হবে, তারপরে আরও কিছু তথ্য আছে। এখন দেখেন এইখানে গিয়ে কেন বাড়ি বাড়ি খাইতেছে, যে এইটা 16 টাকার ঘরে সাপ্লাই। দেখেন এই যে সাপ্লাই, এক অল্প স্বল্প সাপ্লাই না, এটা 16 থেকে 17, তাহলে 6 × 2 = 12, 3 × 6 = 18, মানে 1.5 গুণের দিকে যাচ্ছে সেটা। 6 টাকা বা 7 টাকা, 7 × 2 = 14, এর উপরে। এখন এই জায়গাতে সে ডেলিভারি দিবে, ডাবল প্যাটার্ন। এইখানে আসলে এখন আপনি যদি স্বপ্ন দেখেন যে এটা
100 টাকা যাবে, তাহলে কি হবে? আপনি, হ্যাঁ, 100 টাকা না, এটা 200 টাকাও যেতে পারে। এখন আপনাকে এইখানে কি করতে হবে, সেই জিনিসটা আপনাকে খাটাইতে হবে, বিবেক, যে আসলে কি 100 টাকা যাবে কিনা। হ্যাঁ, যদি যাইতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমি আগে 15-16 টাকার ঘরে আগে সাপ্লাই দিয়ে প্রফিটটা টেকিং করতে হবে। টেকিং করার পরে যদি আবার সে এই যে সাপ্লাই জোনটার উপরে গিয়ে একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে, তখন আমি আবার চিন্তা করবো না এর পরবর্তীতে ধাপে আমার 21-22 টাকার দিকে যাবে। এই যে ধাপে 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 যাওয়াটা, আমি তো ইসলামী ফাইন্যান্স কেনার সময় বলি নাই যে এটা 17-18 টাকা যাবে এক লাফে। এইটার ধাপটাও বলছি, এই ধাপে ধাপে পার হইলে তারপরে আরেকটা ধাপ পার করবে, আরেকটা ধাপে পার করলে আরেকটা ধাপে পার করবে। তো প্রত্যেকটা স্টকের এই ধরনের আপনারা যদি একটু ক্যালকুলেশন করে ঢুকেন, তাহলে তো আপনাদের ক্ষতি হওয়ার কথা না। এখন আপনারা আহ, যারা অন্তত আমার লাইভ দেখছেন বা বুঝছেন, এই যে ধৈর্যের জায়গা যারা টিকে আছেন, তারা কিন্তু কেউ খারাপ অবস্থায় নাই। আচ্ছা, আরডি ফুডের কথা বলেছেন। আরডি ফুডের রিউমার, এই ধরনের নানান ধরনের প্রচার প্রচারণা হচ্ছে। কেন হচ্ছে? এটাও ম্যানিপুলেশনের পার্ট। এখান থেকেও কিছুটা আহ, একটা এই আপনাদের থেকে স্টক হাতিয়ে নেওয়ার জন্য একটা পার্ট। যখন এই বাজারের একটা চিরাচরিত একটা ধর্ম আছে, সেটা হচ্ছে যে নিউজ টু সেল আর রিউমার টু বাই। দেখেন, এই রিউমার টু বাই কেন বলছি, এই যে যতগুলা ক্যান্ডেল তৈরি হয়েছে প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে শ্যাডো আছে, মানে বায়ার এবং সেলারের একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তো এই শেয়ারটা নামছে কত, 14 টাকা, কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন, যেইভাবে নামছে সেইভাবে আবার একটা ইউটার্ন আসছে, ঠিক আছে? এখন সেই জায়গায় ইউটার্নটা আসছে, যেইভাবে নামছে সেইভাবে। তো যেইভাবে নামছে সেইভাবে উঠা মানে কি, এই জায়গায় কারো ইনভলভমেন্ট নাই, এটা জাস্ট একটা প্যানিক সৃষ্টি করে তারাই কোড টু কোড এটাকে ডাউনে আনছে প্লে করার জন্য। এগুলোও কিছু সিমটম আছে। তো সেই সিমটমের মধ্যে একটা, এখন এইটা ক্রিয়েট করছে কোথায়, মানে এটার অবস্থান ক্রিয়েট করছে কোথায়, সেটা আপনার দেখার বিষয়। এখন এইটার অবস্থান ক্রিয়েট করছে 19 টাকা, ধরেন 19 টাকা 50-60 পয়সার দিকে, বা 19 টাকার ঘরে। তো ঠিক যখনই এটার অবস্থান ক্রিয়েট করছে, তখনই আমি আপনাদেরকে এই নিউজটা দিয়েছি যে আরডি ফুডটা দেখতে পারেন ভালো। সেই 19 টাকা থেকে 21 টাকা 50 পয়সা, প্রথম দিন 21 টাকা 50-এ হল্ট হয়েছিল, মনে আছে? তো 19 টাকা থেকে 21 টাকা 50 পয়সা একটা গ্যাপ পাইছি, প্রফিট নিয়েছি, আবারও এন্ট্রি দিয়েছি। কেন? এই জায়গায় যখন 20 টাকা নামছে, এই 20 টাকা, 19 টাকা 80 থেকে 20, 20, 10, 20, 30, এই জায়গায় আবারও এই শেয়ারটা কালেকশনে নিয়ে আসছি। আজ হোক কাল হোক, টুডে টুমোরো, এটা এই কালেকশনটা কমপ্লিট হলে এই শেয়ারটা নেক্সট রাউন্ডে যেখানে যাবে, এই জায়গাটার, এই যে দেখেন, এই যে 22 টাকার ঘরটাতে একটা সাপ্লাই আছে, এই এই 22 টাকার ঘরের সাপ্লাইটাকে এখানে আহ, তারা আস্তে আস্তে কালেকশন করে ফেলতেছে। যেহেতু এটা ডাউন মোডে আছে, অনেকে ভয় মেরে দিচ্ছে, আতঙ্কিত হচ্ছে, আর আরেকটা গ্রুপে এখান থেকে এটাকে কালেকশন করছে। তো এটা যখন কালেকশন হয়ে যাবে, এই শেয়ারটা কিন্তু এদিকে যাবে। আচ্ছা, মনোস্পুলের কথা বলছেন, মনোস্পুলটাও আজকের কি অবস্থান গেছে? মনস্পুল, মনস্পুল কালকেও বলেছি, আলোচনায় এনেছি, যে জায়গা আছে এখান থেকে পড়বে না। এখান থেকে একটা ভালো কালেকশন হচ্ছে, হয়ে গেছে। এবং হিস্টোগ্রামের বারটা দেখেন, একটা গ্রিন ক্যান্ডেলের অপেক্ষায় আছে। একটা গ্রিন ক্যান্ডেল চলে আসলে এটা কিন্তু পজিটিভে চলে আসবে। আসলে কোথায় যাবে? আসলে আগের যে সাপ্লাইটা ছিল, এই সাপ্লাইটা কিন্তু আগে সাপোর্ট ছিল, মনে রাখবেন। আমি যেদিন আলোচনা করেছিলাম সেদিন সম্ভবত এই 110-12 টাকার ঘরে বা 15 টাকার ঘরে ছিল। সেখান খুব সম্ভবত এই দিকটাতে মনে হয় আলোচনা, এই জায়গাটাতে যেদিন প্রথমে আসলো, এসে যখন নামলো এই 13 টাকার ঘরে আপনাদেরকে 113 টাকা, তো 113 টাকা থেকে নামছে কত, 187 টাকা পর্যন্ত নামছে। কিন্তু এখন যে পজিশনটা হচ্ছে, এইটার সাথে আরেকটা কম্পেয়ার করে আপনাদেরকে বোঝানো হয়েছিল, সেটা হচ্ছে বিডি অটোকারটা। তো এইটা যখন এই মনস্পুলটা আসবে, এই যে যে সাপ্লাইটা বা আগের যেটা সাপোর্ট ছিল সেটা সাপ্লাইতে পরিণত হয়েছে, এটা আবারও চলে যাবে, কেননা এখানে অনেক বড় ইনভলভমেন্ট আছে। এটা কিন্তু আবারও উঠবে। তাল্লু বিছাচারির মতো হতে পারে। বিছাচারি না, তাল্লুর যে পজিশন আছে, বিছাচারি 13 টাকা থেকে উঠছে, এটা 5 টাকার ঘরে আছে। এই তাল্লুর যেটা যতটুকু তথ্য এবং অথেন্টিক নিউজ, যেটা আইসিবির কাছে 26 টাকা 30 পয়সা কি ওরা কিনা আছে, অনেক শেয়ার, 59 লক্ষ শেয়ার আছে তাদের কাছে। তো আর গ্রাফিক্যাল চিত্রতে এটা যদি আপনি লং টার্ম ধরে রাখেন, সেটা এক বিষয়, কিন্তু ধাপ আছে রে ভাই, ধাপ ধাপ বুঝতে হবে। ধাপ এটার 60 টাকা পার হলে 10 টাকা 70-80 পয়সা পর্যন্ত হিউজ পরিমাণে সাপ্লাই আছে, হিউজ পরিমাণে। এরপরে এইটা যখন
আহ, 12 টাকা বা 13 টাকা পার করবে, 14 টাকার দিকে যাবে, তখন ওইখান থেকে তার ধীরে 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 প্লে শুরু হবে। 16 টাকা 40 পয়সা একটা সাপ্লাই আছে, এরপরে আছে, আমি মুখস্থ দেখেন এগুলো আমার মানে ব্রেনে আছে কোথায় কোথায় তার সাপ্লাই আছে। 16-তে আছে, 26-এ আছে, 24-এ আছে, 24টা, 16-র পরে 24-25-এ আছে, 24 পরে ওই যে মানে 26 টাকার ঘরটাতে আছে, 26 টাকার পরে সম্ভবত এই ধাপগুলো, তখন কিন্তু ওইগুলা আটকাবে না, আর ওইগুলা আরো উপরে যাবে। ফাইনালি আমার যেটা লক্ষ্যমাত্রা দেখছি তাল্লুর, একটা সময় দেখবেন যে 48 টাকা পর্যন্ত একটা হিসাব আছে, আরো উপরেও আছে, বাট এই এই ধাপটা আছে। আর এটা যখন গভর্নমেন্ট ক্ষমতা পরিবর্তন হবে, এবং যদি এটা যেহেতু কোম্পানির মালিক বিএনপির, এটার কিন্তু হায়েস্ট হিস্ট্রি যেটা, ওই হায়েস্ট হিস্ট্রি কিন্তু 128 টাকার করে। তবে ভাই এগুলা বলি না এই কারণে, অনেকে ওই যে বলছি ওইটা মাথার মধ্যে গেঁথে রাখেন, অনেকে ওই ধরে রাখেন না, ওইটা করবেন না। আপনার সাপ্লাইতে গেলে সাপ্লাই সেল দেন, দিয়ে ওইটা সাপ্লাইটা যখন সাপোর্ট হবে তখন আবার ঢুকেন। এই ধাপে ধাপে ঢুকবেন, তাহলে আপনি একই শেয়ার থেকে 200 গুণ প্রফিট করাও কোনো ব্যাপার না। না ঠিক আছে, ওইটা ব্রেকআউট ধরা যাবে না ভাই। মানে সাপ্লাইটা পার করার পরে যখন সাপোর্ট ক্রিয়েট করবে, ওই ব্রেকআউটের যে হিসাবগুলা, ওইটা আমি আপনাদেরকে ওই টেকনিক্যাল অ্যানালাইসিসটা বোঝায় একরকম, কিন্তু আমি যেটা রিয়েল চিত্র সেটা বলি। ওয়ালাইকুম আসসালাম আব্দুল সামাদ ভাই। তো আমি যেটা রিয়েল চিত্রটা সেটা বলি। আমি ওই টেকনিক্যালি অনেকে অনেক চার্ট দেন, বা কামাল ভাই আছেন আমার এখানে, কামাল ভাইও ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝে, কিন্তু ওই টেকনিক্যাল অ্যানালাইসিসে মার্কেটের সাথে প্যাটার্নের সাথে কোনো কাজ হবে না। আপনি যে শেয়ারটার কথা বলেন, বা যেমন আহ, আহ, কামাল ভাই আমাকে কামাল ভাই এই সিমটেক্সের একটা বলছে যে এটা ভালো হবে। আমি আমি ভালোর ডেফিনেশনটা ওনার কাছ থেকে আমি বুঝি নাই, বা আমি ওই ওনার বা যেই কথাটা বলে সেটার ডেফিনেশন আমার মাথায় ধরে না। কেন ধরে না? এই শেয়ারটা অলরেডি 15 থেকে 34 টাকা, মানে ডাবলেরও উপরে গেছে, ডাবলেরও উপরে গেছে। এই শেয়ার থেকে আমি সবসময় এই ধরনের শেয়ার থেকে দূরে থাকি। সেটা 12 কমুক আমার দেখার বিষয় না, কেননা একটা শেয়ার ডাবল রিডাবল হয়েছে, সেই জায়গায় আমি কেন যাব? এইটাকে একদম সিম্পল হিসাবটা বুঝেন। এই যারা 15-16 টাকা থেকে কালেকশনটা করছে, পুরা শেয়ারটারে তাদের নিজের আওতায় নিয়ে আসছে, নিজের মানে অধীনস্থ অবস্থায় নিয়ে আসছে, তারা তো এই জায়গায় যখন ডেলিভারিগুলো দিছে, এই যে 33-34, তাদেরকে কুত্তায় কামড়াইছে, আবার উপরে গিয়া তাদের শেয়ার তাদের গাড়ে খাওয়ানোর জন্য। এটা খাস বাংলায় একটা কথা বললাম আর কি, বুঝানোর জন্য আপনাদেরকে। তো এইটার যে দৌরাত্ম, আমি আপনাদেরকে কিছুদিন আগেও বলছি যে এটা, এই যে মনে হয় গত 4-5-7 দিন আগে বলেছি, এটা সর্বোচ্চ 24 টাকা 23 টাকার ঘরটা যাবে। তো দেখেন সেই 23 টাকার ঘরে গত তিন তিন কার্য দিবস আগের, দুই কা তিন তিন কার্য দিবস, প্রিভিয়াস 3 কার্য দিবসের দিন সেইখানে হিট করে আবার নামছে। এখন নামছে, এটা আবার কোথায় আসবে? আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আবারও 20 টাকার ঘরে আসবে। 20 টাকার ঘরে আইসা যদি মানে এটা হচ্ছে এটাকে এই যে এটাকে বলে ইনসাইডার ট্রেডিং করতে করতে তারা একটা সময় দেখবেন যে এটা সব পুরো পাবলিকের ঘাড়ের মধ্যে অলরেডি ঢুকাইছে। এটা তো আমরা লাইভে আসলে বুঝি তো, যে যে শেয়ারগুলো আলোচনা করতে আছেন, বিশেষ করে উপরের রেঞ্জের শেয়ার, হাই রেঞ্জের শেয়ারগুলো, সেগুলোর কথা। যেমন ডোমিনাসের ব্যাপারেও আমি বলছি এটা হয়তো যেতে পারে, ডোমিনাসটা আরেকটু যেতে পারে, কিন্তু আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীর এইদিকে তাকানোটা ঠিক না। ঠিকই দেখেন আজকে একটা এগুলা ফেক টেট উপরে করছে, এদিকে হিস্টোগ্রামের বার রেডে আসছে। এটা বেশ পেইন দিবে ডোমিনেন্স, যাদের কাছে ডোমিনেন্স আছে তারা কিন্তু খুব পেইন ভোগ করতে হবে এই জায়গাতে। ঠিক আছে, ডোমিনেন্সটাও আস্তে আস্তে নিচে চলে আসতে পারে, আসবেই, এটা অনেক হাই রেঞ্জের শেয়ার। আচ্ছা, বিএফএস থ্রেডের কথা বলছেন, বিএফএস থ্রেডটাও এখনো পর্যন্ত কি অবস্থানে আছে দেখি। আমি গতকালকেও সম্ভবত একটু আলোচনা আনছিলাম কিনা আমার মনে পড়ছে না। বিএফএস থ্রেডটাও একটা গ্যাপ করে উপরে এটাকে ধরে রাখার চেষ্টা করতেছে, কিন্তু হিস্টোগ্রামের বার যেটা দেখাচ্ছে এটা শক্তি পাচ্ছে না, এটা শক্তি পাচ্ছে না বিএফএস থ্রেডটা। সালাম ইমরান ভাই, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এইটাও
আসলে ভাই, অনেকে রাগ করেন ইনবক্সের যে বিষয়টা বুঝেন। আমার যে পরিমাণে আমি পরিশ্রম করি, আমি পরিশ্রমী মানুষ। আমি সকাল থেকে সে ভোর 6টা 7টা থেকে যে শুরু করি, এই রাতে 2টা 3টা পর্যন্ত চলে, ঘুমাই কতক্ষণে। অনেক গুরু দায়িত্ব আছে আমার উপরে, আমার নিজের বিজনেস বা প্লাস আমার সাথে যারা পার্টনারশিপে আসছেন, এখনো আসতেছেন অনেকেই, প্রতিনিয়ত আসতেছেন। তো সবার জন্য, এই যে আমার পারভেজ ভাইও আছে, পারভেজ ভাইও আহ, আহ, একজন টেকনিক্যাল অ্যানালাইসিস্ট। তো না, আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না সে কথা আমি বলি না রে ভাই, আমি বলছি যে আমি মার্কেটের যে রিয়েল চিত্রটা, আপনাদের হিসাবটাও ঠিক আছে। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস শব্দের আমাকে ডেফিনেশনটা একটু বলেন এইটা, তাহলে বুঝতে পারবেন, তাহলে আমার কথাটা ক্লিয়ার অ্যান্ড কাট আপনাদের সাথে মিলবে। পারভেজ ভাই, কামাল ভাই যারা আছেন, টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা যেই 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 অ্যাঙ্গেলে অ্যানালাইসিস করেন, সেটা আপনাকে এই টোটাল গ্রাফের 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার একটা বেসিক ধারণা দেয় ও কতটুকু যেতে পারে। কিন্তু আহ, বাজারে কখন প্লে রোল করবে, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টের জায়গা, এবং কোথায় সাপোর্টে এন্ট্রি দিতে হয়, কোথায় সাপ্লাইতে এক্সিট দিতে হয়। যেমন আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে বেশিরভাগ বলা হয় যে ব্রেকআউট, আফটার ব্রেকআউট ইউ ক্যান এন্ট্রি দিস স্টক। এম আই রাইট? আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা বলা হয়, সেটা বলা হয় যে আফটার ব্রেকআউট ইউ ক্যান এন্ট্রি দিস স্টক, বাট I always saw that this market cannot allow this type of technical analysis. তো যে জিনিসটা এই মার্কেটে অ্যালাউ করে না, কিন্তু টেকনিক্যালি বোঝানো হয় যে এটাতে এই মুহূর্তে এন্ট্রির সময় ব্রেকআউটের পরে। অথচ আমি যে জিনিসটা বের করেছি, যে সাপোর্ট জোন থেকে সাপ্লাই জোন বা বটম থেকে ব্রেকআউট পর্যন্ত 20 to 30% গ্যাপ। তা আমি 20 to 30% গ্যাপ হওয়ার পরে এন্ট্রি দিলে আমার আহ, সেই স্টকের নিশ্চয়তা কি যে সে আরও বাড়বে। সো আমাদের বাজারে আপনি যেই হিসাবটা বলেন, সেই হিসাবটা আমাদের বাজারে যায় না, এটা ঠিক আছে। এখন গ্রাফিক্যাল চিত্রগুলো যারা টেকনিক্যাল অ্যানালিসিস করে একটা স্টকের, যেমন এই যে দেখেন এইখানে, তো এই যে ডে চার্ট দেখেন, এই জায়গায় যখন আমি ওপেন করলাম, দেখেন এখানে মিনিট চার্ট, 3 মিনিট চার্ট, 5 মিনিট চার্ট, 15 মিনিটস টু 6 মান্থ পর্যন্ত এটা আছে। এখন 6 মান্থের চার্টটা যদি আমি ধরি, দেখেন তো এই চিত্রটার ডে চার্টের হিসাবটা এক নাকি। এইখানে যে জিনিসটা দেখায়, দেখেন এই 6 মান্থের হিসাবটা দিয়েই দেখায় আপনাদেরকে, বিএফএস থ্রেড দিয়েই দেখায়। এই বিএফএস থ্রেড যদি দেখেন, 6 মান্থের গ্রাফ যদি দেখেন, তাহলে এখানে এন্ট্রির জায়গা দেখাচ্ছে, এখানে আপনার এই পর্যন্ত 24 টাকা পর্যন্ত বিএফএস থ্রেডের 6 মান্থের হিসাবে আসে। কিন্তু 6 মান্থের হিসাব আর মার্কেটের হিসাব তো এক জিনিস না। মার্কেটের নিত্যদিন, ওই যে আমি যেটা বলি গিরগিটি, এই মার্কেট গিরগিটি প্রতিনিয়ত রং বদলায়। এই গিরগিটি মার্কেটে তো এই চার্টের হিসাবটা আসে না। আপনাকে এইখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কয়েকটা প্যাটার্ন আছে, এগুলো ধরা। কারণ দীর্ঘ এইটার সাথে তো মানে আমার আত্মা জড়িত, তো মানে এই বাজারটার সাথে আমার আত্মার সাথে জড়িত। তো মানে কোন স্টকের কি আচরণ, কোন স্টকের কি ধরন, এগুলা ধরতে আমার তেমন একটা ব্যাক পেতে হয় না। কিভাবে একটা শেয়ারের ইউটার্ন আসে, যে এই যে ধরেন কয়েকটা সাইড আছে, অনেক সময় দেখেন আরএসআই থাকে 44 45 বা 61 62, যেটাকে আমরা 61 থেকে আমরা 60-এর পর থেকে ধরি যে প্লে মোডে যায়। কিন্তু অনেক সময় এই আরএসআই যখন 60 62 যায়, কিন্তু ওইখান থেকে আর, যেটা আমরা মনে করি প্লে রোলে আসছে, এটা আমি আগেও ধোকা খাইছি এরকম, যে 60-61 ঢুকলে 3 দিন 4 দিনে প্রফিট পাওয়া যায়। কিন্তু যখন দেখলাম যে কোনো স্টকের আসলে আরএসআই ফ্যাক্টর না, তারপরে হিস্টোগ্রামের বারটাও ফ্যাক্টর না, হ্যাঁ ফ্যাক্টর আছে, ওই ইউটার্নের মুভমেন্টটার জন্য ফ্যাক্টর আছে, কিন্তু ফ্যাক্টর কোথায় সেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জায়গা। এই পর্যন্ত এই পর্যন্ত যতগুলা স্টক এবং যতগুলা বিষয় নিয়ে আলোচনা করছি, তার মুদ্রা কথা হচ্ছে এবং বুঝের জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে সাপোর্ট জোন অ্যান্ড সাপ্লাই জোন।
সব কিছু পজিটিভ থাকার পরও সাপ্লাই জোনে গেলে সে বাড়ি খাবে, সে ধাক্কা খাবে, সে নামবে। এটা একদম কমপ্লিট একটা বাস্তব চিত্র এই বাজারের। আর যখন সে সাপ্লাইটাকে ওভারকাম করে যদি আবারও সাপোর্ট ক্রিয়েট করতে পারে, তখন কিন্তু সেটা আবার আরও দূর যেতে পারে, যেটার কথা আমি আপনাদেরকে ডোমিনেন্স যখন ধাপে 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 আলোচনা করে গেছি, সিম ট্যাক্স ধাপে ধাপে আলোচনা করে গেছি, ফ্যাক ডিলটা 21 টাকা যেদিন 40 পয়সা মানে হায়েস্ট প্রাইসটাতে হিট করে নামবে, আগের দিনে বলেছি যে এটা আহ, আহ, ঠিক নিচের দিকে চলে আসবেন। তো আমাকে অবশ্যই আমাদেরকে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে দেখতে হবে যে আসলে কি বাজার কোন চরিত্রে আমাদেরকে গাইড করতেছে। আর এই যে পারভেজ ভাই দেখেন, আপনারা যারা আছেন অনেকে ভালো আছেন এখানে, ওই যে রাহুল আছে, তারপরে মৃদুমন আছে, পারভেজ ভাই আছে, কামাল ভাই আছেন, আপনারা যারা এই বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য যারা কাজ করেন বা আহ, মোটামুটি একদম নেট অ্যান্ড ক্লিন ফ্রেশভাবে কাজ করেন, তাদেরকে আমি চিনি। আবার যারা বাটপার আছে তাদেরকেও আমি চিনি। এমনকি আমার এই লাইভেও দেখে অনেকে, যারা অনেক মানুষের ক্ষতি করছে, তারাও এখানে এসে দেখে যে আমি কি দেখাচ্ছি, কি শিখাচ্ছি বা কি বোঝাচ্ছি। তো শুরুতে এই কমেন্ট বক্সগুলোতে অনেক বাটপারি কথাগুলো আসতো, আল্লাহর রহমতে এখন সেই জায়গা থেকে অন্তত আহ, বেশ অনেক প্রায় 1-1.5 মাস 2 মাস আর বাজে কমেন্ট আর দেখি না আল্লাহর রহমতে। তো কেননা যারা হয়তো করছে, আহ, একটা আছে শত্রুতা করে করছে, আরেকটা আছে না বুঝে করছে, আরেকটা আছে না বুঝে করছে, আর কিছু আছে ওই যে বললাম না ব্রেনলেস টাইপের কিছু লোকজন আছে। মানে এগুলা ব্রেনলেস না, কিছু আছে দেখবেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে পাতে খায় সেই পাতে হাগে, একদম বাংলা কথায় যেটাকে বলে। ওই জাতীয় একটা লোকের নাম সহই বলছিলাম কিছুদিন আগে, এখনো তাকে ব্লক করছিলাম, আর ব্লক খুলে দিচ্ছি যে তার বাজে কমেন্টগুলো পোস্ট করেও দেখাইছি এবং বিস্তারিত এটা নিয়ে বলেছি। তো যার মাইন্ডের ভিতরে, মগজের ভিতরে ঘিলু নাই, ঘিলুলেস, তারা ওই ওই আচরণ করতেই থাকবে। তো নিজের ভিতরে যদি আমার নিজেকে যদি আমি নিজে পরিবর্তন না করতে পারি, আমার নিজের ভিতর থেকে যদি নিজের পরিবর্তন না আনতে পারি, সারা পৃথিবী বাইটা খাওয়াইলেও আপনি ওই ওই জায়গাতেই থাকবেন। ঠিক আছে? তো দেখুন, আমাদের রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি জ্ঞান অর্জন করতে হলে দেশান্তরিত হওয়া, ঘর থেকে বাইর হতে হবে, এবং কাগজে কলমে শিক্ষার চেয়ে কাগজে কলমে শিক্ষার চেয়ে আপনার বাস্তব লাইফের যে শিক্ষাটা আপনাকে দিবে সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা। কাগজে কলমে আপনি সর্বোচ্চ সার্টিফিকেটটা পাবেন, এর বেশি কিছু পাবেন না। কিন্তু আপনি প্র্যাকটিক্যাল যে শিক্ষাটা অর্জন করবেন, সেটা সামাজিক শিক্ষা বলেন, সেটা কর্মশিক্ষা বলেন, সেটা আপনার জীবন শিক্ষা বলেন, সেটা যেটা মানুষের সাথে যত মিশবেন, কর্মজীবনে যত যাবেন, যেই কাজের উপরে আপনি ডিপেন্ড করবেন, সেই কাজের উপরে আপনি যত মনোযোগী হবেন এবং সেই কাজ যত আহ, আপনার নলেজে আনতে পারবেন, সেটা কিন্তু আপনাকে একটা উচ্চ শিখরে নিয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি যে বাজারের রিয়েল যে জিনিসগুলো আছে, বাজারের যে অবস্থান আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর, যে কোথায় এন্ট্রি কোথায় এক্সিট, কিভাবে আপনি এন্ট্রি এক্সিট নির্ণয় করবেন। মালিকের ব্যাপারে গতকালকে আমি আলোচনা করেছিলাম যে এটা 30-32 টাকা, মানে 30-এর উপরে সাপ্লাই। দেখেন আজকে কত, 30 টাকা 90 পয়সা উঠেছে এবং ইনভার্টেড হ্যামার করেছে। ভয়ের কোনো কারণ নাই, একটা কারণে মালিক স্পিনিং এর যেহেতু যে হ্যামারটা করেছে, যে হ্যামারটা করেছে সেটা রাইট, রাইট, জি, পারভেজ ভাই ঠিক বলেছেন। ওটা একটা ভলিউম টলিউম সব কিছু মিলে, অনেক কিছু হিস্ট্রি মিলে তারপরে একটা বিশ্লেষণ, ভবিষ্যতের দামের সম্ভাব্য দিক অনুমান করে। ঠিক আছে, এটাই ঠিক। কিন্তু সেইখানে এই ক্ষেত্রে আমাদের জায়গায় আমি যেটা কিছুটা আহ, বাজারের মানে উল্টা হিসাবটা করে আমি এখানে কাজ করি, যেটা হচ্ছে বটমে যখন ভলিউম হয় সেটাও পারফেক্ট, বটমে যখন ভলিউম হয় তখন বোঝা যায় যে না, এখানে একটা মানি ইনভলভমেন্ট আসছে, এখানে মোটামুটি একটা ইনভলভমেন্ট আসছে।
তো সেই ইনভলভমেন্টটা রিটেস্টে গিয়ে রিটেস্ট যখন যায় তখন তারা এটা কোম্পানির সাথে বা বিভিন্ন পরিস্থিতি সময়ের সাথে ইয়ে করে যেটা একবার বটমে ভলিউম হয় সেটা কোনো না কোনো সময় সেটা একটা প্লেতে যাবেই, এটা মাথায় রাখতে হবে। আবার অনেক সময় বটমে ভলিউম করেও যখন দেখে যে না মার্কেটের সাথে অ্যালাউ না, কোম্পানির সাথে তাদের হয়তো ইন্টারনাল কোনো বনিবনা হচ্ছে না, তখন কিন্তু তারা ওই একই জায়গায় রেখে রেখেও সাইড আউট হয়ে হয়ে যেতে পারে। আবার যখন উপরে ভলিউমটা হয়, এই উপরে ভলিউম হইতে যখন হয় তখন কিন্তু এইখানে একটা ডেলিভারি যাচ্ছে, এখানে একটা ইনসাইডার ট্রেডিং হচ্ছে, এখানে একটা বিগ বিগ ইনসাইডার ট্রেডিংয়ের মাধ্যমে ম্যানুপুলেশন করে বা বিভিন্ন নিউজ গুজব ছড়িয়ে তারা ওইখানে আবার ফিডিং করায়। এই জিনিসটা একদম 100% এই বাজারের জন্য এই ক্যালকুলেশনটা কিন্তু 100% ওকে। তো দুইটা বিষয়ে দুই দিকের হিসাব আছে। লেনদেন বটমে যেমন দেখেন গতকালকের চেয়ে আজকে লেনদেন বেশি হয়েছে, তাই না? এখন এইটাকে একটা ওই যে স্টক নাওয়ের যে ভদ্রলোক প্রতিদিন অ্যানালাইসিস করেন, ওনার বক্তব্য হচ্ছে উপরে ভলিউম করলে ভালো, নিচে ভলিউম করলে খারাপ। আর আমার বক্তব্য হচ্ছে নিচে ভলিউম হওয়া ভালো, উপরে ভলিউম হওয়া খারাপ, সেল যায়। তো উনি যেটা টেকনিক্যাল অ্যানালিস্ট করেন, তো ওনার সাথে আমার সাথে এখানে সামঞ্জস্যতা আছে। আমি যেটা বাজারের চিত্র অনুযায়ী বলি, যেমন এই ইন্ডেক্স যখন এই জায়গাতে 16 নভেম্বর যখন এই ক্যান্ডেলটা করেছে, আমি বলেছি এখান থেকে ইউটার্ন আসবে, কিন্তু স্টক নাও থেকে বলছে এখান থেকে নিচে যাবে। আমি প্রত্যেকটা হিসাব দেখে দেখে, যেমন এই যে 21শে ডিসেম্বর যে ক্যান্ডেলটা হয়েছে সেটা দেখে বলেছি উপরে যাবে, এখনো পর্যন্ত উপরের রেঞ্জে আছে। যতক্ষণ পর্যন্ত এইটার পজিশন দেখছি এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে, কিন্তু এই যে জায়গাটা যেটা সৃষ্টি হয়েছে, এই একটা জায়গা, এই একটা, তিনটা জায়গা একই রকম সৃষ্টি হয়েছে যেমনটি আগেও এই যেখানে হয়েছে। এখনো পর্যন্ত আহ, নিশ্চয়তা অনিশ্চয়তার জায়গা থেকে যে জিনিসটা বাজার আগামী 2 দিনে এইখানে দেখবেন একটা উল্টা ঘটনা ঘটবে। যেই জিনিসটা ঘটছিল এখানে ডাউনে আসছে, এখানেও ডাউনে আসছে, এটা নভেম্বরের একটা ডাউন আসছে, ডিসেম্বরে একটা ডাউন আসছে, এখন আবার এই জায়গাটাতে। এইটা সম্ভবত আগামীকালকে উল্টা চিত্রটা দেখতে পারবেন, যে পজিটিভের দিকে। আমি কেন বলছি এই কথাটা, এই পজিটিভের দিকের জায়গাটার কারণটা হয়েছে, কেন বলা হয়েছে সেটারও কিছু রিজন আছে। সেই রিজনটা হচ্ছে এই হিস্টোগ্রামের বারটা মাত্র গ্রিন হয়েছে। আজকে আজকে গ্রিন সিগন্যাল দিছে হিস্টোগ্রামের বার। আজকে যদিও ক্যান্ডেল -15 পয়েন্ট মাইনাস, কিন্তু বেসিক কিছু বিষয় আছে যেই স্টকগুলোর মাধ্যমে এই হিস্টোগ্রামের সিগন্যাল দিচ্ছে এবং পজিশন নিচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে এই ক্যান্ডেলটা, আজকের ক্যান্ডেলটা আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, যেন বাজার পড়বে এই টাইপের চিন্তা ভাবনা করে আপনারা সেল দিবেন। আজকের যে ক্যান্ডেলটা, এটা আমার একটা নিজস্ব আহ, ধরেন প্রেডিকশন এবং পজিশন দুইটাকে আমি যোগ বিয়োগ দিয়ে হিসাব করছি। এখন কি কি কারণে বলতেছি দেখেন, আজকের ইয়েটা হয়েছে কি, রেড হয়েছে, তাই না? আজকে যে হ্যামার ক্যান্ডেলটা করেছে সেটা রেড হয়েছে, তাই না? ইনভার্টেড হ্যামার যেটা করেছে। এবার আসেন, পারভেজ ভাই আছেন তো না? একটু মিলান, আমার সাথে মিলান, দেখেন কামাল ভাই যদি থাকেন একটু, তাহলে আরো মজা হবে। তো এই জায়গাতে একটু খেয়াল করেন, এটা কবেরকার কথা বলছি, 13ই জুলাই, 15ই জুলাই। কাজল দাস ভাই, এই মনস্পুলটা যদি প্লে হয়, আমার একটা হিসাব আছে 140 টাকা হিসাব, তবে ধাপে ধাপে 113-14 টাকা গিয়ে হয়তো বা একটু ধাক্কা খাইতে পারে। ওইদিকে একটা সাপ্লাই আছে 113, 14, 15, 18 টাকার ঘরে। এখানে একটা আগে সাপোর্টই ছিল, এটা সাপ্লাই হয়েছে। তো সেটা যদি সেটা পার করতেও পারবে, কেননা ওইখানেও ইনভলভমেন্ট আছে, ওইখানেও বেশ বড় বিনিয়োগ ইনভলভমেন্ট আছে। যেটা নামাইছে ওটা বিডি অটোকারের যে হিস্ট্রি বলেছি, ওই হিস্ট্রির মতনই এই মনস্পুলের হিস্ট্রিটা সেম। এখন দেখেন পারভেজ ভাই, দেখেন একটু যৌক্তিক আহ, হিসাবগুলো মিলান, আর একটু ক্লোজ করে তাহলে আরেকটু বুঝাইতে সুবিধা হবে। ক্লোজিং এ আনলে এবার দেখেন একটা হিসাব মিলান। এই যে এই ক্যান্ডেলটা দেখেন, এটা হচ্ছে 30শে জুনের ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলটা হচ্ছে
21শে ডিসেম্বরের ক্যান্ডেল। ঠিক আছে, আজকে একটু সময় দিই, যেহেতু একটা ইন্ডেক্সের গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। তাহলে এখানে এই 21শে ডিসেম্বর আর 30শে ডিসেম্বর 30শে জুন সেম কিনা? এই 30শে জুন, তো 30শে জুন, পারভেজ ভাই আছেন তো না? একটু নক দেন। 30শে জুন, বা কামাল ভাই যদি থাকেন, আজকে কামাল ভাইও দেখি নাই। তো 30শে জুন আর ডিসেম্বর মাসের 21শে ডিসেম্বর, 30শে জুন আর 21শে ডিসেম্বরের ক্যান্ডেল এক। তারপর থেকে এটা ইউটার্ন আসছে। ইউটার্ন এসে কিছু ব্যতিক্রম ক্যান্ডেল একটু আপে গেছে। এখন আপে যাওয়ার পরে এই যে জায়গাটা, এটা হচ্ছে 13ই জুলাই, 14ই জুলাই, 13ই জুলাই, 14ই জুলাই এবং 15ই জুলাই। হ্যাঁ, খেয়াল করেন, কথাটা খেয়াল করেন, দেখেন। আমি যদি এইটাও ধরি, এই জায়গাটা ধরি, মানে দুইটা জায়গার হিসাব মিলিয়ে দেখেন আমার এই জায়গায় মিলে কিনা। 30শে জুনেরটা একটা হিসাব যদি করেন, সেখানেও একটা হিসাব আছে। তারপরে 8ই জুলাই আছে, এই 8ই জুলাই এটাও একটা আছে। তো যেহেতু, হ্যাঁ, ব্যাংক সেক্টর মোটামুটি পজিশন নিয়ে ফেলছে, ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স এগুলোর মোটামুটি পজিশনে আসছে। তবে ইন্স্যুরেন্স সেক্টরটা আসবে কখন আমি বলি, ফেব্রুয়ারি থেকে ভালো দমে আসবে ইন্স্যুরেন্সটা। তো এখন, এবার যেহেতু ফেব্রুয়ারি লাস্টের দিকে রোজা, আরও আগেও চলে আসতে পারে। এই 8ই জুলাইয়ের একটা হিসাব দেখেন, 30শে জুনের একটা হিসাব দেখেন। রেড অ্যান্ড গ্রিন ডাজেন্ট ম্যাটার। এটা গ্রিন রেড কিভাবে তৈরি করে, ক্যান্ডেল কিভাবে তৈরি করে, আমরা যারা টেকনিশিয়াল আছি, টেকনিক্যাল হিসাবটা বুঝি, আমরা জানি যে কিভাবে রেড গ্রিন করা হয়, কিভাবে হ্যামার ক্যান্ডেল। এগুলো তো আমরা নিজেরাই করি, এগুলো তো যারা মার্কেট প্লেয়ার আছে তারাই তো এই ক্যান্ডেলগুলো সৃষ্টি করে। তো 30শে জুন, 8ই জুলাই, এই দুই জায়গা থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন, 21শে ডিসেম্বরের ক্যালকুলেশনটা আপনি মিলাইতে পারবেন। আর 21শে ডিসেম্বরে যদি মিলাইতে পারেন, তাহলে আমাকে একটু উপরের থেকে হিসাবটা করতে হবে। বাজার যে একটা ফুল ফর্মে যাওয়ার জন্য অনেক অনেকভাবে প্রস্তুতি হয়ে আছে, এগুলোরও অনেক বিষয় আছে। দেখেন, এই যে 15ই জুলাই যে ক্যান্ডেলটা করছে, এটা ইনভার্টেড হ্যামার করছে, নিচে কোনো ক্যান্ডেল নাই। আজকের ক্যান্ডেলটাও সেম ইনভার্টেড হ্যামার, এর উপরও একটা ইনভার্টার, যদিও রেড, এটা কোনো ম্যাটার করে না, এটা কোনো ম্যাটার করে না, রেড আর গ্রিন। এখন যে জিনিসটা আজকেও স্টক নাওতে যে আলোচনা করছে, যে তারা এই দুইটা সিগন্যাল দেখায় বলতেছে যে এটা এইরকম নিচে আসবে, কিন্তু ধোকাটা এখানে আমাদেরকে, আমরা খেয়ে যাই। আমার যেটা, এই প্রিভিয়াস হিস্ট্রি থেকে যে ক্যালকুলেশনটা আমি আপনাকে দেখাইছি, আগামীকালকে হয়তো এটা, এই যে পাবলিক ফাংশন যেটাকে চিন্তা করতেছে যে ডাউনে আসবে, বা ওই যে বিভিন্ন টেকনিক্যালি অনেকের ধারণা যে নিচে আসবে, আমার যেটা ধারণা, এবং এটা ধরেন আমার কাছে, আমার ব্যক্তিগত চিন্তা থেকে আমি বলছি, আমার কাছে এটা 90 to 95% কালকে থেকে বাজার ইউটার্ন আসবে। এবং আগামীকালকে পরশু 2 দিন একটা ভালো রান আসবে। সে রানটা জানুয়ারির ফার্স্ট উইকেও চলবে। কেননা এইটুকু জায়গার ভিতরে, এই 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 টোটাল বৃত্তের ভিতরে বেশ ভালো মানি ইনজেক্ট হয়েছে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু ইনজেক্ট হয়েছে। তো যদি ইনজেক্ট হয়ে যায়, যারা টাকা দিয়ে কিনছে এখানে, আহ, আমরা অনেক সময় অনেক কিছু হিসাব করি না, কিন্তু যারা এখানে প্রকৃত ইনভেস্টর, বিগ পার্টি, বিগ যারা, তারা কিন্তু লস দিতে হিসাব কিতাব করেই দেয়। সুতরাং এর ভিতরে যে পুরা বাজারে সব স্টক বাড়বে এমন না, চয়েজেবল আছে। যেমন একটা, যারা মার্কেট প্লেয়ার আছে, এক একজনে এক এক সাইড নিয়ে প্লে করে, এক একজনে এক এক সাইড নিয়ে দেখে, এক একজনে এক এক স্টক চয়েস করে। এর মধ্যে কেউ বাজে স্টক নিয়েও খেলে, কেউ, যারা এখানে সচেতন বিনিয়োগকারী বা সচেতন যারা এই মার্কেট প্লে রোলে বিগ ইনভেস্টর আছে, তারা ওই চিন্তা করে স্টকগুলো চয়েস করে। যেমন আমার নিজের ব্যক্তিগত কিছু চয়েসের জায়গা আছে, আমি বুঝে শুনে কোনো স্টক বাইর করাটা, এর মানে এই না যে এই যে 11, 12, 15টা স্টকের, ভালো ভালো স্টকের কথা বলি, সব কিছু যে আমি ইনভলভমেন্ট আছে তা না। আমার পুঁজি ছোট, আমার
দুইটা তিনটার বেশি যাওয়ার মতন পুঁজি নাই, এবং দুই তিনটা যে পুরা ফুল ভলিউম করতে পারবো সেই অবস্থানও নাই। হ্যাঁ, আমার পার্টনারশিপে যারা আছে তাদের সহযোগিতায়, তাদের সাথে তাদের বিনিয়োগটা যেহেতু আমি পরিচালনা করি, বাইসেল করি, সেইখান থেকে আমার হয়তো পুঁজিটা একটু আমার নিজের পুঁজির সাথে এটা একটু অ্যাড হওয়াতে কিছুটা ভালো কোয়ান্টিটি নিতে পারি। কিন্তু ওই ভালো কোয়ান্টিটি বলতে পুরো কোম্পানি আমি কেনার মতন অ্যাবিলিটি, এখানে একটা কোম্পানির স্টক আপনি নিতে গেলে অন্তত 50 60 কোটি 100 কোটি 200 কোটি টাকার পোর্টফোলিও লাগবে। ঠিক আছে, যারা প্লে রোল করে 200 2 4 500 কোটি টাকার পোর্টফোলিওতে দেখছি হিউজ ড্যামেজ, হিউজ মাইনাস। আমার ওই যে বিশ্বযুদ্ধের সাথে আমার সাথে ভালো সম্পর্ক, হয়তো বহুদিন যাবৎ কথা হয় না বা বহু বছর যাবৎ, বিশ্বজিৎদার ওয়াইফের সাথে আমার ভালো পরিচয়, ভালো সুসম্পর্ক, ব্যাংকে আসলে মাঝে মধ্যে দেখা হয়। তো খোঁজ খবর জানি, খুব জলি মাইন্ডের, ফ্রি মাইন্ডের, বৌদিও ভালো ফ্রি মাইন্ডের, বিশ্বজিৎ দাও খুব ফ্রি মাইন্ডের, অনেক কিছু আমরা আলোচনা করি। তো ওনার 2 250 কোটি টাকার পোর্টফোলিও দেখছি যে ইকুইটি মাইনাস পর্যন্ত দেখছিলাম একসময়। এখন তো ওনার অনেক ভালো অবস্থান। তারপরে আরো বড় বড় আমাদের এই সমাজের এই 500 500 700 হাজার কোটি টাকার পোর্টফোলিও দেখারও আমার সেই সুযোগ হয়েছে। কালকে এখান থেকে মাইনাস হয়ে উঠবে, উঠতেও পারে, বা একটা স্টার্টিং এ একটা বুলিশ ক্যান্ডেল নিয়ে উঠতে পারে। এটা যদি আমি এই প্রিভিয়াস সাইডটাও দেখি, এখানে যে যে জায়গা থেকে আমার যেই মানে কনফিডেন্সটা আসছে, যেটাতে আমি আমি কনফিডেন্সিয়ালি বলতেছি যেটা, সেই জায়গাগুলোতে দেখেছি যে অবস্থানগুলো, সেই অবস্থান কিন্তু বাজারে আহ, বেশ ভালো। আহ, আহ, এটা ডাউন হয়ে উঠতে পারে অথবা শুরু থেকে প্লাস হয়ে উঠতে পারে। এটা আমি দেখছি, এটা হইতে পারে। হ্যাঁ, দুইটাই হইতে পারে, দুইটাই হইতে পারে, হয় শুরু থেকেই। কেননা এই যে আমি যেই জায়গা থেকে হিসাবগুলো আপনার পারভেজ ভাই দেখাইছি, সেই হিসাব মোতাবেক কিন্তু দুইটাই আছে, দুইটার হিসাবে আছে। যেমন এই যে এখানেও যদি এই ক্যান্ডেলটাও যদি আমি হিসাব রাখি, সেখানেও কিন্তু আজকের মতন একটা ইনভার্টেড আমার যদিও রেড, বাট ওই টাইপের ক্যান্ডেল করে উপরের দিকে গেছে। সুতরাং এই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আগামীকালকে, এবং এটার সিগন্যালটা আসলে মূলত হিস্টোগ্রামের বার্তার থেকে আমাকে বেশি আরো আহ, আহ, অনুপ্রাণিত করেছে। তো এইখানে যেহেতু হিস্টোগ্রামের বারটা আমাকে বেশ ভালো, এই জায়গাতেই কিন্তু অনেক টেকনিক্যালি যারা হিসাব করেন ওনারাও ধোকা খেয়ে যান। অনেক টেকনিক্যাল অ্যানালাইসিসটা আজকের যে ক্যান্ডেলটা, যেটা আমাকে, আমি আজকে যে যখন আপনার এই যে স্টক টাওয়ার যেই আলোচনাটা শুনলাম, সেইখানে আমার কাছে দেখলাম যে আমার কাছে মনে হচ্ছে যে ওনার এটা তো উনি হয়তো বা, কারণ ওনারা তো এইসব ক্যান্ডেলের উপরে বেস করে আলোচনা করে, কিন্তু আমি তো ক্যান্ডেলের বাহিরেও আরও কিছু বিষয়ে চিন্তা ভাবনা করে আমি আলোচনাগুলো করি। যার কারণে আমার জায়গা থেকে এটা আপনারাই দেখেছেন যে মোটামুটি 90 to 95% মিলে যায়। যেমন এখানে আমি 99% গ্যারান্টি দিয়ে বলেছিলাম বাজার উঠবে, সেটাই হয়েছে। তো আমাকে একজনে বলছে যে ভাই আপনি এত ওভার কনফিডেন্ট হয়ে বলার দরকার নাই, এত ওভার কনফিডেন্ট দেখানোর দরকার নাই। বাট আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আমি আপনাদেরকে প্লেস করেছি, এবং সেটাই আল্লাহর রহমতে কাজ করেছে। তো যাই হোক, আজকে আলোচনাটা অনেক অনেক লম্বা করেছি এবং অনেক কিছু স্টকের সাথে সাথে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। তো সেটা আহ, এই বিপ্লব দাদা এই বসুন্ধরা নিয়ে যে বলেছি, বসুন্ধরার যে প্রবলেমগুলো আছে সেটা বিস্তারিত বলেছি। তো বসুন্ধরা জানেন যে গত 17 বছর অনেক বাটপারি করেছে তারা। গ্যাস লাইনের বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। তবে টেক্সটাইলটা, তমিজটা একটা পজিশন নিয়েছে আজকে, একটু ভলিউমটাও মোটামুটি একটা ভলিউম করেছে। এবার সাপ্লাই জোনটা দেখি, সেটাই আমাকে আহ, বলে দেবে যে তমিজটা কেমন হবে। তমিজটা, ভাই তমিজের এই যে উপরে আজকে কত হাইয়েস্ট কত উঠেছে, আজকের হাইয়েস্টটা যদি দেখি 127 টাকা উঠেছে। এখন এখানে একটা ডোজি ক্যান্ডেল, ভলিউম যদি আপনি দেখেন, আহ, এইখানের ইনভলভমেন্টটা
কেন আসতেছে আপনার এই জায়গাটা দেখেন, এটা এই 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 জায়গাটা এখান থেকে প্রিভিয়াস হিস্ট্রিতে এখানে একটা সেল আসছে। তো এখন একান্ত যদি যায় আর একটু যদি উঠে, তাহলে এখান থেকে আর 10টা টাকার গ্যাপ হইতে পারে তমিজটা, ঠিক আছে। আচ্ছা, জেনেক্সিলটা এবার দেখি, জেনেক্সিলটা দেখি। জেনেক্সিলের দেখেন, এইখানে আসেন, এইখানেই যদি বলি আমি, এই যে দেখেন এখানে আরএসআই 61 আছে, হ্যাঁ, 61 বা 62, এটার একটা প্লে রোলের দিকে হিসাব যাচ্ছে, তাই না? এখানে হিস্টোগ্রামের বারটা খেয়াল করেন, এখানে কতদিন যাবৎ গ্রিন দেখাচ্ছে, 1 2 3 4 5 6, 6 টাকার যদি বস গ্রিন দেখাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, এইগুলা গণনার মধ্যে আপনি কত রকমের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবেন আপনি বলেন। এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে আরও কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস দেখবেন, আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাই, এটা দিয়েই একটু দেখাই। বা অথবা কোনটা খুব রানে উঠেছে বা খুব লাগাতার উঠেছে এরকম একটা স্টকের নাম বলেন, সেটা দিয়ে আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝাইতে পারবো। তো একটু জেনেসিলের ভিতরগত দেখেন, কত কিছু আছে এখানে দেখার মতন, এবং কত কিছু আপনি মাথায় নিতে পারবেন না, এত কিছু আছে এখানে। জেনেক্সিলটা, জেনেক্সিলের এই দেখেন, এখানে এই যে প্রাইস টেবিলটা দেখবেন, হ্যাঁ, এখানে প্রাইস টেবিলটাও আছে। এই যে প্রাইস টেবিলটা, এখান থেকেও আপনি একটা জিনিস বের করতে পারেন। এই দেখেন, জেনেক্সিল গতকালকে একটা ডেলিভারি গেছে, ঠিক আছে। আজকে যেটা গেছে এটা উপরে রেখে বাকিটা ডেলিভারি দিছে উপরে দিয়ে, ঠিক আছে। জেনেক্সিল আপনি নোট করে রাখেন, আগামীকালকে এবার উপরে ট্রেড করেও নামতে পারে বা এখান থেকেও নামতে পারে, নামবে জেনেক্সিলটা। এখন কেন নামবে, এই দেখেন এই জায়গাগুলো দেখেন, এর আগেও একটা সাপ্লাই ছিল, এটা আজকেও এখানে গিয়ে ভলিউমটা করছে, এখানে ধাক্কা খাইছে, এখানে ধাক্কা খাইছে। এর আরও নিচে আসেন তাহলে বুঝতে পারবেন, এগুলো উপরে ডেলিভারির জায়গাগুলো আসছে, ঠিক আছে। এই যে দেখেন 30 টাকার করে হিউজ ডেলিভারি, 29-এ ডেলিভারি, 29-এ 28-এর ডেলিভারি, ঠিক আছে। এখন যেখানে আছে এর মাঝখানে ইয়েতে আছে, তো এই শেয়ারটা উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, জেনেক্সিলটা, ঠিক আছে। এই যে 26-27 পর্যন্ত আসছে যেটা উঠছে না, এর উপরে প্রচুর সাপ্লাই আছে। এই দেখছেন সাপ্লাই মানে কোয়ান্টিটিগুলো বাইর করেন, কত জায়গার মধ্যে আপনি এই হিসাবগুলো বাইর করতে হয় দেখছেন। এদিকে সাপ্লাই আছে, সাপ্লাইগুলো আছে, এটা অন্তত কিছুদিন স্লো থাকবে। আজকের শ্যাডোটা দেখেন, এই যে সাইডে এই ক্যান্ডেল ইয়েটা আছে, চারটা আছে, এইখানে বোঝা যাচ্ছে যে এখানে কি হতে যাচ্ছে, এবং আজকে শ্যাডোতে বলেই দিচ্ছে যে এটা গতকালকে একটা বড় আহ, ওই যে বলে যে অ্যাকুমুলেশন হয়, সেই অ্যাকুমুলেশনও বুঝতে হইতে পারে, কিন্তু এইখান থেকে স্লো হবে, এটা এটা নিশ্চিত থাকেন। এখন এটা আসতে হয়তো আবার 25 টাকার ঘরে, এখন 27 টাকা, তো এই 25 টাকা ঘরটাতে বা 26-এর ঘরটাতে একটা সাপোর্ট পাইতে পারে, 26-এর ঘরে, কিন্তু নামবে, এটুকু মাথায় রাখেন। এই জেনেক্সিলের বিষয়টা বুঝাই দিলাম, ঠিক আছে। তো 9:30 বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীকালকেও আবার সেম টাইমে আসবো। অনেক কিছু শিখার আছে, শিখার জায়গাতে আমরা থাকবো এবং বুঝে শুনে বিনিয়োগ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।